এই অপরাধী যারা, গণহত্যা যারা সংগঠিত করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে নির্বাচন করতে দিতে চাইবে না। ওই যে নতুন রাজনৈতিক দলটি যেটা বলছে, ওই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। সুতরাং এখানে মামাবাড়ির আবদারের কোনো সুযোগ নাই। জি, তাদের তাহলে তাদেরকে ঠেকাবেন পরিবর্তিত কোন কোন ইয়েতে, আইনে, কোন জায়গায়, সেটাই তো প্রশ্ন বারবার ওঠে, এবং জাতিসংঘ সে কারণেই হয়তো বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। না, জাতিসংঘের এখানে কোনো ব্যাপার নাই। এখানে জাতিসংঘের কোনো ব্যাপার নাই, এখানে বাংলাদেশের মানুষের ব্যাপার আছে। জাতিসংঘের মহাসচিব যা সেনাপ্রধানও বলেছেন, বলেছেন যেহেতু যে ডক্টর ইউনূসের সাথে যখন কথা হয়েছে, তখন বারবারই কথা হয়েছে, তখনও তিনি ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছেন। ইনক্লুসিভ অর্থ এই নয়, ইনক্লুসিভ অর্থ এই নয় যে সেনাপ্রধান বলেছেন যে আওয়ামী লীগকে নিয়ে আসো, এনে শেখ হাসিনাকে নির্বাচন করাও। এই কথা বলেন নাই হুম। সেনাপ্রধান। জাতিসংঘ মহাসচিব বলেন নাই যে শেখ হাসিনাকে না না, দেশে শুধু ফেরত এনে ইনক্লুসিভ আরেকটা শব্দটা। নির্বাচনের ব্যবস্থা করেন। হ্যাঁ, এই সরকার এসে একটা ডিসি পরিবর্তন করেছে। আমাদের কাছে তথ্যপত্র আছে যে 39 জন আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, যারা আওয়ামী লীগের এই 14-15 বছরে তারা সুবিধা নিয়েছে, তাদেরকে আপনি ডিসি নিয়োগ। নাহিদ ইসলাম তৎকালীন উপদেষ্টা ছিলেন, তথ্য উপদেষ্টা, এবং আসিফ মাহমুদ, তারা বলেছিলেন যে প্রশাসনের উঁচু থেকে, আইজি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে, একদম উঁচু থেকে নিচু পর্যায়ে সবখানে বিএনপি চাপ দিয়ে তাদের লোকদের ঢুকাচ্ছে। এখন তারা 12 বছর রিটায়ার্ডের এক লোকজনকে এনে এখানে বসিয়েছে। সেই লোক কি বিএনপির লোক? হুম। সেই লোক কি বিএনপির লোক? আমরা তো এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, প্রমাণ করুক যে সেই লোক বিএনপি। কোন দলের কাছে? সেই দল আমি বলতে চাই না, এটা তো বাংলাদেশের মানুষই জানে। জি, মানে আমি অতীতে যখন কথা বলেছি তখন আসলে বিএনপি নেতারা খোলামেলাভাবেই জামাত ইসলামের কথা বলেছেন। আপনি কি তাই মিন করছেন? হতে পারে। মানে এটা এটা অস্পষ্ট রাখার কারণ কি? কি লাভ হবে অস্পষ্ট রেখে? আর বললে ক্ষতি কি? না, আমরা চাই যে বাংলাদেশের যে ঐক্যটা আছে, আমরা ঐক্যটা বজায় রাখার নাম দায়িত্ব বললে করব। ঐক্য কিন্তু থাকবে না সরকারের ভাই। লালমাটিয়ার সেই ঘটনায় যেখানে 2 তরুণীকে সিগারেট খাওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মোরাল পুলিশিং হলো, তাদেরকে বেশ্যা বলে গালি দেওয়া হলো, তাদেরকে মারধরও করা হলো এক পর্যায়ে। তারপরে তাদের বিরুদ্ধে মানে এই মোরাল পুলিশিংয়ের জন্য কি হলো সেই ইফটিজার ঢাকা ইউনিভার্সিটির, তাকে তো দেখলাম থানা ঘেরাও করে, বা থানার মধ্যে গিয়ে একরকম তৌহিদ জনতা গিয়ে থানায় একরকম আক্রমণ, এবং তারপর সেখানে সেই মেয়েকে কি মামলা দেওয়া হবে সেই নিয়ে আলোচনা হলো, তাকে কোরআন এবং ফুলের মালা দিয়ে বরণ করা হলো। একজন ইসলামিক বক্তা মাহরাম ছাড়া বের হলে তাদের ধর্ষণ হলে দায় তাদের মেয়েদের, এরকম বক্তব্য বললেন। মানে এই যে মোরাল পুলিশিং হচ্ছে বা এই যে বিষয়গুলো হচ্ছে, সরকার তো জিরো টলারেন্সের কথা বলছে, কিন্তু কোথায় তার প্রতিফলন? রাষ্ট্রীয় অনুষ্ঠানে আহ্বান জানানো হয়, আমন্ত্রণ জানানো হয়, এই কি অবস্থায় আছে এখন যে তারেক রহমান দেশে গেলে তাকে জেলে যেতে হবে? নির্বাচনের মোটামুটি সুনির্দিষ্ট একটা জায়গা আসলে তখন তারেক রহমান দেশে ফিরবেন, এবং তিনি বীরের বেশেই দেশে ফিরবেন। আমার ধারণা যে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান যেদিন, এটা হবে কি হবে না সেটা বোঝা যাবে অল্প সময়ের মধ্যে, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন, আমার ধারণা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি মানুষের জনসমাবেশ হবে সেই দিন। শেখ হাসিনা তো শুধুমাত্র একটি নোবেল পাওয়ার একটা আশায় এই রোহিঙ্গাদের খুব উৎসাহিত হয়ে আশ্রয় দিয়েছিলেন। খুব উৎসাহিত হয়ে আশ্রয় না দিলেও যে খুব বিকল্প কিছু ছিল সেই সময় সেটা নয়, কিন্তু তার একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে তিনি তাদেরকে আশ্রয় দিলে একটা নোবেল পাবেন। ওই যে তার ছোট বোন বলেছিল যে তুমি 16 কোটি মানুষকে খাও আর 10 কোটি মানুষকে খাওয়াইতে পারবা না, মানে দেশটাতে যেহেতু তাদের সম্পদ ছিল ওই কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। এখন বাংলাদেশ সঠিক লাইনে আগাচ্ছে, তাহলে জাতিসংঘ মহাসচিব তিনি কেন আশ্বস্ত করছেন যে শান্তি, জাতীয় সংলাপ, আস্থা এবং ঐক্যমতে সহায়তা করতে তারা প্রস্তুত আছেন? মানে এটা যদি সঠিক পথে আগে, তাহলে তাদের সহায়তা করার প্রয়োজনীয়তা কি? বলা হচ্ছে যে আপনার গণপরিষদ নির্বাচন, না জাতীয় সংসদ নির্বাচন, অথবা সেকেন্ড রিপাবলিক, এইগুলি কিন্তু জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল না। কিন্তু 18 তো আপনার সবার অংশগ্রহণমূলক নির্বাচন ছিল। সেই নির্বাচন রাতের ইলেকশন করেছে। রাতের ইলেকশন কারা করেছে? আমরা দেখেছি কিছু ডিসি, কিছু এসপি কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাহলে যারা ওই দিন এমপি হয়েছিল তাদের কপালে কি করবে? যারা এমপি হয়েছে অতীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? তাহলে তো 18তে তো আপনাদেরও যে 6-7 জন সংসদে গেছেন তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা চলে আসবে। দুপুরের যে ঘটনা, জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক, যেখানে সংস্কার কমিশন বা জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন, বিএনপি, জামাত, এনসিপি সহ 7টি রাজনৈতিক দল ছিল সেই বৈঠকে, এবং সংস্কার কমিশন এবং সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে জানানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের সাথে কথা হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের দাবি বা চাওয়া প্রত্যাশার বিষয়গুলো জানিয়েছেন। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কেন এই গোল টেবিল বৈঠক জাতিসংঘের আয়োজনে সেটা তিনি বুঝতে পারছেন না। আসলে কেন, মানে নিজেদের কথা জাতিসংঘ মহাসচিবকে এনে বলা, এটি কেন? জনাব গোলাম, আপনি কি ধারণা দিতে পারেন? ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং বাংলাদেশের এই মুহূর্তে নয়, গত কিছু বছর ধরে সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদদের একজন, এবং তিনি যখন একটি কথা বলেন তখন সেই কথাটা খুব গুরুত্ব দিয়েই
নেওয়া হয়, আমি অন্তত নেই তার কথাকে গুরুত্ব দিয়ে। কিন্তু আমিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কেন বৈঠক, এটা আমি বুঝতে পারছি না, এইরকম একটা কথা তিনি বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটা আবার আমি খুব পরিষ্কার করে বুঝতে পারছি না যে কেন তিনি এটা বললেন। দেখেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ সফরে তিনি শুধুমাত্র এই কারণে আসেন নাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি মিটিং করবেন, মিটিং করে বাংলাদেশের নির্বাচন সংস্কার এইগুলো নিয়ে কথা বলার জন্যই তিনি বাংলাদেশে আসেন নাই। তার বাংলাদেশ সফরের আমরা যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট, রোহিঙ্গা সংকট, এবং সেই রোহিঙ্গা সংকট থেকে সারা পৃথিবী এক ধরনের চোখ সরিয়ে নিয়েছে। ডাব্লিউএফপি এই রোহিঙ্গাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল। ডাব্লিউএফপি এখন অর্থের অভাবে এই খাওয়ানোর, তাদের আগে যে টাকা দিত সেই টাকা এখন প্রায় অর্ধেক করে ফেলেছে। অর্থাৎ বাংলাদেশের ক্রাইসিসটা মানে অন্যরকম একটা মাত্রা পেয়েছে, অন্যরকম মাত্রা পেয়েছে এই কারণে যে এই রোহিঙ্গাদের, শেখ হাসিনা তো শুধুমাত্র একটি নোবেল পাওয়ার একটা আশায় এই রোহিঙ্গাদের খুব উৎসাহিত হয়ে আশ্রয় দিয়েছিলেন। খুব উৎসাহিত হয়ে আশ্রয় না দিলেও যে খুব বিকল্প কিছু ছিল সেই সময় সেটা নয়, কিন্তু তার একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে তিনি তাদেরকে আশ্রয় দিলে একটা নোবেল পাবেন। ওই যে তার ছোট বোন বলেছিল যে তুমি 16 কোটি মানুষকে খাও আর 10 কোটি মানুষকে খাওয়াইতে পারবা না, মানে দেশটাতে যেহেতু তাদের সম্পদ ছিল ওই কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। এখন সেই আশ্রয় দেওয়ার ফলে এই জায়গাটা অত্যন্ত সংকটপূর্ণ হয়ে গেছে। রোহিঙ্গাদের খাওয়াতে হচ্ছে, জাতিসংঘ খাওয়াচ্ছে, সেটা এক ধরনের ব্যাপার এতদিন পর্যন্ত ছিল। এখন যখন তাদের খাওয়ানোর অর্থ কমে গেল তখন তাদের ভেতরে একটা অস্থিরতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার বাংলাদেশের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশের সীমানায় পরিবর্তন এসেছে। বলে না যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, কিন্তু বাংলাদেশের প্রতিবেশী পরিবর্তিত হয়ে গেছে। বাংলাদেশের পাশে এখন একাংশে, আর মিয়ানমার বাংলাদেশের সীমানা নয়, আরাকান আর্মি, তারা যে আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমানায়। তো সেই আরাকান আর্মি যে সমস্ত অঞ্চল দখল করে নিয়েছে সেই সমস্ত অঞ্চলই ছিল রোহিঙ্গাদের ঠিকানা, রোহিঙ্গাদের ঘরবাড়ি বসতবাড়ি। এখন তারা তো মিয়ানমারের নাগরিক, তারা তো মিয়ানমার থেকে, মিয়ানমার সামরিক জান্তা তাদেরকে আমাদের এখানে তাড়িয়ে দিল। এখন আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের যে সম্পর্ক, রোহিঙ্গাদের আরাকান আর্মি নেবে সেই সম্ভাবনা খুব কম। এরকম একটা জায়গাতে জাতিসংঘ মহাসচিবের সফরটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ এই অর্থে যে রোহিঙ্গারা ফিরে যাবে সাম্প্রতিক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে, আমি সেটা মনে করছি না। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব যে জায়গাটাতে চোখ সরিয়ে নিয়েছে, জাতিসংঘ মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্ব আর একবার এই জায়গাটাতে একটা নজর দিল। তার কোনো না কোনো ভাবে, আর্থিকভাবে হোক বন্যভাবেও তার একটা গুরুত্ব আছে। এখন এইরকম একটা জায়গাতে বাংলাদেশে যেহেতু 5 আগস্ট একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান, একটি সরকার পালিয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছে, অল্প সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটেছে। সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশের কি চাওয়া, বাংলাদেশের একটি নির্বাচন চাওয়া আর রাজনীতিতে কাঠামোগত কিছু পরিবর্তন আনা, যার নাম বলা হচ্ছে সংস্কার। এই সংস্কারটা এবং একটা নির্বাচনের দিকে সারা পৃথিবীর চোখ আছে। সারা পৃথিবীর বলতে জাতিসংঘ সহ সারা পৃথিবী তাকিয়ে আছে যে বাংলাদেশের ডক্টর ইউনূস কি করেন। তার যেহেতু সারা পৃথিবীতে একটা অবস্থান আছে সেই কারণে তিনি কি করেন, তিনি কি ভালো করতে পারবেন, তিনি কি তার সুনাম আরো বৃদ্ধি করতে পারবেন, নাকি তিনি হোঁচট খাবেন, ইত্যাদি ইত্যাদি আলোচনায় আছে, মানুষের চোখ আছে। তো সেরকম একটা জায়গাতে জাতিসংঘ মহাসচিব আসবে, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল থেকে শুরু করে নতুন অভ্যুত্থান যারা সংগঠিত করলো তাদের যে রাজনৈতিক দল সহ অন্যান্য দলের সঙ্গে একটা মিটিং হবে, সেখানে সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে আলোচনা হবে। এতে আমি খুব অবাক হই না, আমি খুব আলাদা রকমের কোনো কিছু দেখি না। বিষয়টি মোটেই আমার কাছে এরকম মনে হয় না যে জাতিসংঘ মহাসচিবকে ডেকে এনে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলানো হচ্ছে। আমার কাছে বিষয়টি মোটেই সেরকম মনে হয় না। এটা যদি তদবির হতো, কেউ যদি বিচার দিত, কেউ যদি বলতো যে আমার এটা করা হচ্ছে ওইটা করা হচ্ছে, তাহলে এটা করে সরকার আসলে যদি লাভ কি হলো? গোলাম মর্তুজা, আমি একটু এবিএম মোশাররফ হোসেনের কাছে ওই বিষয়টা শুনবো, কিন্তু আপনার কাছ থেকে একটু এটা শুনে নিই, এটা করে আসলে আমি এটা লাভ বা এটা অর্জন কি হলো? এটা লাভের, এটা লাভ ওই অর্থে কি সেটা একটা ব্যাপার, আর এর কোনো ক্ষতির দিক নাই, 1 নাম্বার। 2 নাম্বার দিক হচ্ছে লাভ এটা
যে বাংলাদেশে যে একটা অভ্যুত্থান পরবর্তী একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, বাংলাদেশ যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যে তার রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাতে বিশ্বকে একটা বার্তা দেওয়ার তো জায়গা আছে। যে জায়গাটাতে ভারতীয় গণমাধ্যম যে পরিমাণ প্রপাগান্ডা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে, সেরকম জায়গাতে জাতিসংঘের সামনে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরা, যে আমরা একটা নির্বাচনের দিকে আগাচ্ছি, আমরা সংস্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যেরকম সংস্কার চাইবে আমরা সেরকম সংস্কার করব, করে একটা নির্বাচন দিব। তো এর মধ্যে তো মানে ক্ষতির কোনো দিক নাই, লাভের দিক আছে। বিশ্বকে জানানো গেল যে বাংলাদেশ একটা সঠিক লাইনে আছে। বাংলাদেশ সঠিক লাইনে আগাচ্ছে, তাহলে জাতিসংঘ মহাসচিব তিনি কেন আশ্বস্ত করছেন যে শান্তি, জাতীয় সংলাপ, আস্থা এবং ঐক্যমতে সহায়তা করতে তারা প্রস্তুত আছেন? মানে এটা যদি সঠিক পথে আগে তাহলে তাদের সহায়তা করার প্রয়োজনীয়তা কি? না না, সহায়তা করাটা আমি আসবো তাহলে জনাব গোলাম মুর্তজার নেটওয়ার্কেও যেহেতু সমস্যা হচ্ছে, জনাব এবি আশা মোশাররফ হোসেন। হয় তাহলে এখানে না, ধরেন এখানে সহায়তা করার আশা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে, এটা বিভিন্ন সময় বাংলাদেশ বিষয়ে বলেছে। যেমন রাজনীতিতে একটা সংলাপ চলছে, নির্বাচন নিয়ে ঐকমত হবে কি হবে না, সেই জায়গাতে যদি দরকার হয়, প্রয়োজন হয়, জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত আছে। এর মধ্যেও আমি আলাদা রকমের কোনো ইঙ্গিত দেখি না যে জাতিসংঘকে দিয়ে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করানো হচ্ছে, বা জাতিসংঘকে দিয়ে রাজনৈতিক দলগুলোকে অন্য কোনো কিছু বোঝানো হচ্ছে, বা সরকার ভিন্ন রকম, রাজনৈতিক দলগুলো যা চাইছে সরকার তা চাইছে না। আহ, কিন্তু জাতিসংঘকে দিয়ে সরকারের চাওয়াটাকে রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা হচ্ছে। আমার কাছে এটা এটা ওই রকম জটিল কোনো বিষয় আমার কাছে মনে হচ্ছে না। আমি বিষয়টিকে অনেক সরল ভাবে দেখছি, জি, এই জনাব কারণে বিষয়টি গোলাম আমার কাছে মুর্তজা মোটেই আপনাকে জটিল ধন্যবাদ, নয়। আপনি সরলভাবে দেখছেন। জনাব এবি মোশাররফ হোসেন, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না যে কেন এই মানে এত সরলভাবে দেখার সুযোগ যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন না কেন যে এই গোল বৈঠকের উদ্দেশ্য, গোলটেবিল বৈঠক কেন, যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক জনাব গোলাম মুর্তজা। আপনি একটা জিনিস লক্ষ্য, আমাদের মহাসচিব কি বলেছে, আপনি এই ধরনের রাজনৈতিক দলগুলির সাথে যখন আলোচনা হয় পূর্ব নির্ধারিত, তখন রাজনৈতিক দলগুলিকে অভিহিত করা হয় এবং কি ধরনের এজেন্ডা থাকে সেগুলিকে আগেই জানানো হয়। কিন্তু আপনি দেখেন এই মিটিংটা কিন্তু হঠাৎ করে হয়েছে। কারণ আমরা যতটুকু লক্ষ্য করেছি যে মাননীয় জাতিসংঘের মহাসচিবের মূল উদ্দেশ্য রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, এবং যে কথাটি গোলাম মুর্তজা সাহেব বলেছে যে আমরা নানা সংকটে আছি, এই সংকট থেকে সমাধানের জন্য জাতিসংঘের উপস্থিতি আমাদেরকে নতুন একটা উদ্দীপনা দেবে। কারণ যে কথাটি বারবার বলা হচ্ছে যে এখানে বাজেট কমে যাচ্ছে, এখানে প্রতিবেশী যে রাষ্ট্র মিয়ানমারে সেখানে রাজনৈতিক পট পরিবর্তন ঘটছে, সেখানে এই রোহিঙ্গাদেরকে সে দেশে প্রত্যাবাসনের যে একটা আশা আমাদের মাঝে ছিল সেইটা অনেকটা এখন তিরোহিত হয়ে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আরাকান আর্মিরা এবং সরকারের মধ্যে যেই এখন যুদ্ধদেহী একটি মনোভাব মিয়ানমারে চলছে, সেক্ষেত্রে বাংলাদেশ খুব একটা বেনিফিট পাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। যার কারণে এই যে সংকটটা দীর্ঘমেয়াদী আমাদের উপর চেপে বসেছে, এইটাই আমাদের কাছে মনে হচ্ছে। আর যেই জিনিসটা আপনারা দেখেন, যেটা গোলাম মুর্তজা সঠিকভাবে বলেছে, যে বিগত সরকারটি তার নিজের ইন্টারেস্ট, নিজের ক্যারিয়ারটাকে বৃদ্ধি করার জন্য এদেরকে আশ্রয় দিয়ে, যে কথাটা বলা হচ্ছে একটা নোবেল পুরস্কার পাওয়ার যে তাদের একটা আকাঙ্ক্ষা বা খায়েশ ছিল, সেই জায়গা থেকে তারা নিজেরাই পালিয়ে গেছে। কিন্তু বিপদটা আমাদের উপর এসে ভর করে। আপনি দেখেন কক্সবাজার অঞ্চল যদি আপনি বিশ্লেষণ করেন, সেখানে বেশ কিছু ঝুঁকিতে আমাদের দেশ আছে। সেখানে নিরাপত্তা ঝুঁকি আছে, সেখানে পরিবেশগত ঝুঁকি আছে, সেখানে আহ, আমাদের ওখানে যে অধিবাসী একটা উপজেলায় আপনার 3 থেকে 4 লক্ষ লোক, অথচ সেখানে প্রায় 14 লক্ষ লোক ওখানে বসবাস করে। সামগ্রিকভাবে একটা ঝুঁকির মধ্যে কিন্তু আমরা আছি। এখন জাতিসংঘের মহাসচিবের উপস্থিতি, এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আলোচনাটা যে একটা ভাটা পড়েছিল, আমার মনে হয় এটা নতুন ভাবে একটি আলোচনার সুযোগ তৈরি করবে বলে আমরা মনে করি। এবং যদি জাতিসংঘ যদি এখানে কার্যকরী ভূমিকা নিতে পারে, আপনি দেখেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা কিন্তু পরিবর্তন হয়েছে। একটা সময় আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন এই রোহিঙ্গা সংকটটা সমাধানের জন্য আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, অন্য পরাশক্তিগুলি যখন কোনো উদ্যোগ গ্রহণ করেছিল, আমরা দেখেছি যে বিগত সরকার যাদেরকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে এবং তাদেরকে বিশ্বাস করেছে, ভারত এবং চায়না, তারাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। আমরা দেখেছি জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হয়েছে, চায়না ভেটো পর্যন্ত দিয়েছে। এই পর্যায়ে পর্যন্ত আমরা কিন্তু গিয়েছিলাম। আমার মনে হয় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর চায়নার দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে যদি চায়না বাংলাদেশের পক্ষে থাকে, হয়তো রোহিঙ্গার এই আলোচনাটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং চায়নাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর আপনি দেখেন আর আরেকটা সাইড আছে এখানে, পাশাপাশি একটা রোহিঙ্গা, অন্যটা দেখবেন যে আমাদের রাজনীতির ক্ষেত্রে এখন 5 আগস্ট যে ঐক্যটা আমাদের রাজনৈতিক শক্তি বা সামাজিক শক্তির মধ্যে ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই শক্তিটা এখন কিছুটা হলেও কিন্তু
দুর্বল হয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ নির্বাচন কোন পদ্ধতি হবে, আসলে নির্বাচন কি হবে কি হবে না, অথবা সংস্কারের ভাগ্যে কি ঘটবে, এগুলি নিয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো ধারণা এখনো রাজনৈতিক দলকে এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি। বরং আপনি দেখবেন আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা যখন বারবার বলছি যে আগামী নির্বাচনটা কিভাবে হবে তার জন্য একটা রোড ম্যাপ দেওয়া হচ্ছে, সরকার সেইটা কিন্তু নিশ্চুপ, এখন নিষ্ক্রিয় অনেকটা, সেই কথা কিন্তু বলছে না। কখনো বলে কম যদি চান তাহলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে, মানে একটা এর মধ্যে একটা বিরাট গ্যাপ রয়ে যাচ্ছে, যার জন্য রাজনৈতিক দল কিন্তু একটা কমিটমেন্ট পাচ্ছে না। আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এখানে মর্তুজা সাহেব আরো ভালো বলতে পারবেন, ডক্টর ইউনূস সাহেবের এই গভর্নমেন্টের একটা মূল ক্যারেক্টারটা আমরা দেখতেছি একটা নিউট্রাল গভর্নমেন্ট, এটা নিরপেক্ষ সরকার, যেটা সকল রাজনৈতিক দলের আস্থার একটা প্রতিফলন ছিল 5 তারিখ। কিন্তু এখন দেখেন সরকারের পৃষ্ঠপোষকতা একটা নতুন রাজনৈতিক দল কিন্তু তৈরি হয়েছে, এনসিপি, এবং তারা সরকারকে ডোমিনেট করছে, তাদের 2 জন উপদেষ্টা এখনো কিন্তু সরকারে আছে। তো সামগ্রিক ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে নিরপেক্ষতার ক্ষেত্রেই রাজনৈতিক দলের মধ্যে আর কিছুটা সংশয় দেখা দিয়েছে। এই সকল ক্ষেত্রে আমার মনে হয় জাতিসংঘ মহাসচিবের সামনে রাজনৈতিক দলগুলির এই আস্থার ক্ষেত্রে নতুন একটা বার্তা দেওয়ার জন্য আমার মনে হয় এই বৈঠকটা আয়োজন করা আছে। আর মহাসচিব সেই কথাটাই হয়তো বলতে চেয়েছে যে এটা এই সংকটটা আমাদের ইন্টারনাল, নিজস্ব, আমরা সিদ্ধান্ত নেব কিভাবে আমাদের আগে নির্বাচন হবে, কিভাবে আমরা সংস্কার করব, কিভাবে আমরা এই যে ফেসিস্ট যারা ছিল তাদের বিচারকে আমরা ত্বরান্বিত করব। সেখানে জাতিসংঘর হয়তো একটা ইতিবাচক ভূমিকা থাকতে পারে, কিন্তু জাতিসংঘ এই ব্যাপারে কোনো সরাসরি ভূমিকা রাখবে এটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলি কিন্তু প্রত্যাশা করে না। বরং এখানে আমি একটা জায়গায় আমি ইতিবাচক দেখি, যে আপনি দেখেন যে কথাই মর্তুজা সাহেব বলেছে, যে ইন্ডিয়ার গণমাধ্যমে যেভাবে বাংলাদেশকে নগ্নভাবে একটা নেতিবাচক ভাবে বিশ্বের কাছে উপস্থাপন করা হচ্ছে, আমার মনে হয় এই বৈঠক অথবা রোহিঙ্গা সংকট, জাতিসংঘ মহাসচিবের উপস্থিতি সেই প্রোপাগান্ডার ক্ষেত্রে একটা নতুন প্রবাহ সৃষ্টি করবে বলে আমরা মনে জি, করি। জনাব মোশাররফ হোসেন, মানে যে ঐক্য এবং আস্থার যে একটা দুর্বলতা তৈরি হয়েছে এই কতদিনে, গণঅভ্যুত্থানের পরে এই 7 মাসে, এরকম কি ব্যাপারটা যে জাতিসংঘ সেই ঐক্য এবং আস্থা ফেরাতে সাহায্য করবে, সেরকম কি ব্যাপারটা? কারণ তিনি কিন্তু এমনই আস্থা দিচ্ছেন, তিনি সেটাই বলছেন যে শান্তি, জাতীয় সংলাপ, আস্থা এবং ঐক্যমত্যে সহায়তা করতে প্রস্তুত আছে। আপনারা কি সেই সহায়তার জায়গাটাই জাতিসংঘের কাছ থেকে চাইছেন? না, আমরা চাচ্ছি না। এখানে আমার মনে হচ্ছে যে আপনি জানেন যে ডক্টর ইউনূস সাহেব একটা আন্তর্জাতিক একটা ব্যক্তিত্ব, তার সারা বাংলা বিশ্বব্যাপী একটা সুনাম আছে। এবং আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছে যে ডক্টর ইউনূসকে কোনোভাবে হতে দেওয়া যায় না। যদি ইউনূস ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। কিন্তু আপনি দেখেন আভ্যন্তরীণ ক্ষেত্রে এখন বেশ কিছু জটিল সমীকরণ তৈরি হয়েছে। এই যে এখন বলা হচ্ছে যে আপনার গণপরিষদ নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচন, অথবা সেকেন্ড রিপাবলিক, এইগুলি কিন্তু জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল না। বরং নতুন নতুন কিছু কম্পোনেন্ট এখন যোগ করে এই আলোচনা বলেন বা রাজনৈতিক দলের বিশ্বাসের ক্ষেত্রে একটি নতুন সমীকরণ কিন্তু তৈরি হচ্ছে, যেগুলি রাজনৈতিক দলগুলির মধ্যে কিন্তু একটা নতুন সংখ্যা তৈরি হচ্ছে, আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যার জন্য আমাদের স্পষ্ট বক্তব্য যে আপনি কখন সংস্কার করবেন, কখন নির্বাচন দেবেন, কতটুকু আপনি সংস্কার করতে চান। কারণ আপনি জানেন যে কোনো সংস্কার করতে হলে এগুলোর নানা পদ্ধতি আছে, এটা স্বল্প মেয়াদী হয়, মধ্যম মেয়াদী হয়, দীর্ঘমেয়াদী। আর এই সরকারের নামটাই হলো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে তো আপনি পূর্ণাঙ্গ সংস্কার আপনি করতে পারবেন না। সুতরাং তারা স্টার্ট করে যেতে পারে যে আগামী দিনে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন এবং প্রশাসনকে নগ্ন দলীয়করণ থেকে মুক্ত করার জন্য আপনি তাৎক্ষণিক কি ব্যবস্থা গ্রহণ করবেন, সেই ব্যাপারে আপনার একটা সিদ্ধান্ত হতে পারে। আর এরপর যদি প্রাথমিক সংস্কার এইটা হয়, মধ্যম সংস্কারে আপনি কোন কোন জায়গাটা ঐক্যমত রাজনৈতিক দলগুলো পাচ্ছে না, সেখানে হয়তো এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বা কমিশনগুলি হয়েছে, তারা সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে একটা কাছাকাছি নিয়ে আসতে পারে। আর সর্বশেষ যেটা দীর্ঘমেয়াদী, সেখানে রাজনৈতিক দলগুলি আগামী দিনে কি করা উচিত, আগামী দিনে কি মানবিক বাংলাদেশের জন্য, সেই প্রস্তাবনা উত্থাপন করে রাজনৈতিক দলগুলির কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে আমরা এই করে গেলাম, আপনারা আগামীতে কি করবেন, এটা জাতি দেখতে চায়, বিশ্ব দেখতে চায়। আমার মনে হয় সেইটাই মনে হয় ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে একটি কার্যকরী কৌশল হওয়া উচিত বলে আমরা মনে করি। জি, ডক্টর ইউনূস সরকারের কার্যকরী কৌশল। আমি জনাব গোলাম মুর্তজা এই প্রসঙ্গে আরেকটা শুধু প্রশ্ন করতে চাই, মানে তিনি যে জাতিসংঘ মহাসচিব যে আস্থা দিচ্ছেন বা সহায়তার কথা বলছেন, এর আগে আমরা দেখেছি আমাদের রাজনীতি বা আমাদের নির্বাচন কেন্দ্রিক নানান সহায়তা বা তৎপরতার জন্য জাতিসংঘ এসেছে, জাতিসংঘের প্রতিনিধিরা সেই স্যার নিনির স্টিফেন, তারপরে অস্কার ফার্নান্দেস তারানকো, ওনারা বা আরও আসছেন সময় সময় আমাদের দেশের মধ্যস্থতা বা তৎপরতা চালাতে। তো খুব সফলতার নিদর্শন আমরা দেখিনি।
এখন জাতিসংঘ আসছে বা জাতিসংঘ সহায়তার কথা বলছে, এখান থেকে কি আমাদের কিছু পাওয়ার আছে জাতিসংঘের কাছ থেকে? আমরা কি কিছু প্রত্যাশা করছি? প্রথমত কথা, জাতিসংঘের আগের যে সমস্ত ইতিহাস আছে বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সবকটি উদ্যোগই ছিল বাংলাদেশের পক্ষ থেকে এক ধরনের চাওয়া ছিল। বাংলাদেশে আমরা মারামারি করছিলাম, রাজনৈতিক দলগুলো, আমরা কোনোভাবেই এক জায়গাতে পৌঁছতে পারছিলাম না। একটা সাংঘর্ষিক অবস্থা, একটা যুদ্ধংদেহী অবস্থা তৈরি হয়েছিল, সেরকম একটা পরিপ্রেক্ষিতে তারা এসেছিল। আর সেই আশার সঙ্গে বর্তমান সময়ের আশাটাকে আমরা যদি মিলিয়ে একটা আলোচনা করতে চাই, অথবা মিলিয়ে দেখতে চাই, অথবা মিলিয়ে দেখে বলতে চাই একই রকম ভাবে তখনও তারা সহযোগিতা করতে চেয়েছিল, তারা সহায়তা করার চেষ্টা করেছিল, এসেছিল, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে গেছে। আমরা যদি সেই একই ওই ঘটনার সঙ্গে এই ঘটনা মেলাতে চাই তাহলে আমার ধারণা একটু ভুল হবে, কারণ ওই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়। এখন জাতিসংঘ মহাসচিব, বাংলাদেশের রাজনীতিতে সংকট আছে, রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে বিরোধ আছে, এইটা মেটানোর জন্য দায়িত্ব নিয়ে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন নাই, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, কিন্তু যে এই আস্থা তিনি আস্থা তাহলে কেন দিচ্ছেন সমস্যা, যে শান্তি, যে ঐক্য, আস্থা, আস্থা ফিরাতে যে কাজ করবেন এইটা বা জাতিসংঘের, এটাই জাতিসংঘের কাজ। জাতিসংঘ মহাসচিব এসেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছেন, সেইখানে তিনি বলেছেন যদি কোনো রকমের সংকট বা আস্থা বা যে কোনো কিছু দরকার হয় তাহলে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। এর অর্থ এই নয় যে সরকার আর বিরোধী দলের মধ্যে, সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে এবং জাতিসংঘ এখন এসে সেটা মধ্যস্থতা করবে, ওরকম জায়গাতে বাংলাদেশের রাজনীতি যায় নাই। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই বৈঠকটি হলো কেন? মোশাররফ ভাই যে কথাটা বললেন যে হঠাৎ করে মিটিংটি হলো কেন, আমি জানি না যে হঠাৎ করে কেন হয়েছে। আমি একটা অনুমান করতে পারি, আমি সরকারের কারোর সঙ্গে আমার কথা হয় নাই, আমি অনুমান করতে পারি যেহেতু জাতিসংঘ মহাসচিব এসেছেন, তিনি কাজ করছেন, তিনি অনেকগুলো মিটিং করলেন, রোহিঙ্গা ক্যাম্পে গেলেন, ফিরে আসলেন, একটা, যেহেতু তার হাতে সময় ছিল সেই, এবং যেহেতু বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলো সমমনা, বিএনপির প্রধানতম চাওয়া ডক্টর ইউনূসের সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। সরকারটা বিএনপির না, কিন্তু বিএনপির প্রধানতম চাওয়া এটা। নতুন দল বলেন, অন্য দল বলেন, আওয়ামী লীগ ছাড়া তাদের সবার চাওয়া, সরকারের কাছে তাদের দাবি আছে, কেউ গণপরিষদ চায়, কেউ সেকেন্ড রিপাবলিক চায়, কিন্তু এর অর্থ এই নয় যে তারা সরকার পতনের আন্দোলন করছে, সরকারের সঙ্গে মারামারি করছে, সরকারের সঙ্গে বিরোধ তৈরি করছে। বিষয়টি মোটেই সেরকম নয়। তো এখন জাতিসংঘ মহাসচিব যেহেতু এসেছেন, এই সময় যেহেতু সময় ছিল, তখন যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা মিটিং এর আলোচনা করা হয়, আমার ধারণা যে সরকারের পক্ষ থেকে মনে হয়েছে এটা একটা ইতিবাচক প্রভাব রাখবে। মিটিংটার যদি আয়োজন করা না হতো তাহলে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল বলতে পারতো যে আমাদের সঙ্গে একটা মিটিং এর আয়োজন করা যেতে পারতো, আমরা তার সঙ্গে কথা বলতাম, শুধুমাত্র জাতীয় ব্যাপারই তো নয়, আন্তর্জাতিক ব্যাপারে কথা বলতাম, আমরা রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতাম, বাংলাদেশ রোহিঙ্গাদের খাবার কমিয়ে দিয়েছে ডাব্লিউএফপি, আমরা সেই দাবি তার কাছে জানাতে পারতাম। অর্থাৎ শুধু সরকার নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দল সম্মিলিতভাবে এটা বললো যে রোহিঙ্গাদেরকে তোমরা যদি এখন এরকম অবস্থায় ফেলে দাও তাহলে বাংলাদেশের সিকিউরিটিগত জায়গাতে একটা সমস্যা তৈরি হবে। এরকম বহুবিধ ব্যাপার থাকতে পারে। কোনো অবস্থাতেই জাতিসংঘ মহাসচিবকে নিয়ে আমি একদম খুব দৃঢ়ভাবে বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বা আমাদের যে অভ্যন্তরীণ বিষয়, সেই অভ্যন্তরীণ বিষয়কে সরকার জাতিসংঘ বা আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ বলতে আমি নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, রোহিঙ্গা সংকটের কথা বলছি না। এটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে এবং সেই রকম কোনো দূরভিসন্ধি নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছেন আমার কাছে মোটেই সেরকম কিছু মনে হচ্ছে না। জি, ধন্যবাদ গোলাম মুর্তজা। কিন্তু জাতিসংঘ আরও একটা কথা বলছে, সেই তদন্ত প্রতিবেদনের কথা বলছি। জাতিসংঘ তদন্ত প্রতিবেদন, আপনি আওয়ামী লীগের কথাটি বলছিলেন যে আওয়ামী লীগ ছাড়া এখন আওয়ামী লীগ চলে গেছে, বাকি সবাই সমমনা। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যেটি বলা হচ্ছে, তারা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য তারা রেকমেন্ডেশন দিচ্ছেন। আমি জনাব এবিএম মোশাররফ হোসেন আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সেরকমই একটা দিকে কি যাচ্ছে? জাতিসংঘের ওই রেকমেন্ডেশন কি কার্যকর হবে? কারণ নতুন দল আছে যারা, বা আরও কিছু রাজনৈতিক দল, তারা খুব শক্তভাবে বা দৃঢ়ভাবে জানাচ্ছে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। না, এখানে আপনি একটা জিনিস দেখেন, আওয়ামী লীগ গত 15 বছর, মানে 15 বছর 7 মাসে যেই বাংলাদেশকে যেভাবে একটা বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে, তাদের তো অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু সে বিচারিক প্রক্রিয়াটার যে গতি থাকা দরকার, আমরা কি সেই গতি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কিছু অভিযোগ দেওয়া হয়েছে, সেইটাও হচ্ছে। কিন্তু এই যে সারা বাংলাদেশে 15 বছরে, আমি যদি আপনাকে পরিসংখ্যান দিয়ে দেখাই
যে আপনি দেখবেন বিগত যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর 7 মাস ছিল, তাদের প্রায় 300 এমপি এক একটা সময়, অধিকাংশ তাদের ছিল। তো তিনটা নির্বাচনে হচ্ছে 900 তাদের এমপি, 900 না হলে 800 তাদের এমপি ছিল। আজকে 497টা উপজেলা, এই সকল উপজেলা চেয়ারম্যান তাদের ছিল। 367টা মেয়র, মেয়র তাদের ছিল। সিটি কর্পোরেশন 8টা, তাদের মেয়র ছিল। জেলা পরিষদ আপনার 64টা তাদের ছিল। তারপর তাদের এর বাইরেও তাদের প্রচুর নেতা ছিল, যারা বিভিন্ন করাপশন বলেন, সন্ত্রাস বলেন, দুর্নীতি বলেন, তার সাথে জড়িত, যা কিন্তু জাতিসংঘের রিপোর্ট থেকে শুরু করে আমাদের দেশে অভ্যন্তরীণ যে রিপোর্টগুলি বা পত্রিকার যে নিউজগুলি আমরা দেখতে পাচ্ছি। এই বিরাট দুর্বৃত্তদেরকে বিচার কি আপনি খুব এই শুধু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দেওয়া সম্ভব? সম্ভব না। যার জন্য কিন্তু আমরা বারবার বলেছি এর জন্য স্পিডি ট্রাইব্যুনাল করা উচিত, দ্রুত গতিতে, তাৎক্ষণিকভাবে। কারণ আপনাকে একটা দৃষ্টান্ত এক্সাম্পল করতে হবে যে অপরাধ করলে তার শাস্তি পেতে হয়। কিন্তু সরকারের সেই গতিটা কিন্তু অনেকটা স্লো, অনেকটা নিষ্ক্রিয়তা। এই ক্ষেত্রে আমরা বলি যে আপনি যদি তাদের বিচার না করেন, তাহলে আপনি কোন আইনে তাদেরকে ঠেকাবেন যে তারা ইলেকশন করতে পারবে কি পারবে না? আরেকটি ব্যাপার আপনি দেখেন, যেখানে এখানে সর্ববিরোধিতা গভর্নমেন্টের কোথায়, সেখানে আপনি দেখেন, আমরা বলছি যে 3টা নির্বাচন বাংলাদেশে জনগণের কোনো ম্যান্ডেট নাই, 14, 18, 2024। আমরা দেখছি যে 14তে তারা আওয়ামী লীগ বলে যে এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ধরে নিলাম এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু 18তে তো আপনার সবার অংশগ্রহণমূলক নির্বাচন ছিল। সেই নির্বাচনে রাতের ইলেকশন করেছে। রাতের ইলেকশন কারা করেছে? আমরা দেখেছি কিছু ডিসি, কিছু এসপি কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাহলে যারা ওই দিন এমপি হয়েছিল তাদের কপালে কি করবে? তাদের ব্যাপারে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কারণ আপনি নর্মাল, আপনি যদি বলেন যে আপনি এইটা মূল্যায়নের মাপকাঠি কি, আপনি দেখবেন বাংলাদেশের ভোট কাস্টিং এর একটা রেশিও আছে। আপনি দেখবেন যে বিএনপি কত পার্সেন্ট ভোট পায়, আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পায়, অন্য দল পায়। কিন্তু 18-র একটা নির্বাচন আপনি দেখবেন যে একটা অদ্ভুত ক্যারেক্টার। সেখানে দেখবেন আওয়ামী লীগের প্রার্থী পেয়েছে 2 লাখ, প্রতিদ্বন্দ্বী পেয়েছে 3,000। ইট ইজ দ্য ইলেকশন। অর্থাৎ আপনার কাছে কিন্তু তথ্য, প্রমাণ, উপাত্ত সবকিছু আছে, আপনি এখন ব্যবস্থা নেওয়ার। আমার মনে হয় যদি 18-র নির্বাচনে আওয়ামী লীগের যে সকল প্রার্থীরা বিজয়ী হয়েছিল এবং ভোটের মার্জিনটা যাদের বিশাল ছিল, আপনি ইচ্ছা করলে যে কোনো সময় নির্বাহী আদেশে তাদেরকে আগামী 10, 15, 20 বছরের জন্য নির্বাচন থেকে আপনি অব্যাহতি দিতে পারেন। তো সুতরাং এর মাধ্যমে একটা বার্তা দেওয়া যাবে, আপনি যদি কোনো অন্যায় করেন, অপরাধ করেন, তাহলে রাষ্ট্র আপনাকে শাস্তি দিতে প্রস্তুত আছে। আবার আরেকটি জিনিস দেখেন, এই যে 14-র ইলেকশনে যে সিইসি ছিল, 18 ইলেকশনে যিনি ছিলেন, 24-এর ইলেকশন, তাদের বিরুদ্ধে কি সরকারের একটু কোনো টু শব্দ আছে? এটা কি মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই একটা, না আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদেরকে সেভ করার একটা প্রক্রিয়া হচ্ছে? এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের মানুষগুলোর কাছে আছে। সুতরাং আপনাকে দৃশ্যমান স্বচ্ছতার ভিত্তিতে কার্যক্রমটা পরিচালনা করতে হবে। আর না হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের এই চাপ কিন্তু অব্যাহত থাকবে, এবং একটা সময় এই চাপের কাছে নতজানু করে সেই ফ্যাসিস্ট হাসিনাকে আবার পুনর্বাসনের পথটা কিন্তু বাংলাদেশে সুগম হতে পারে। এই ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যমত যেমন আছে, এখন সরকারের দরকার, যারা ইন্টেরিয়াম সরকার, ইউনিট সরকার, তাদের সদিচ্ছা দরকার যে কিভাবে এই আওয়ামী লীগ সরকারের ব্যবস্থা গ্রহণ জি, করবে। সেই আর সদিচ্ছার ব্যাপারে নর্মাল আমি জনাব গোলাম মুর্তজার কাছে শুনবো। কিন্তু আপনি বলছেন যে যারা এমপি হয়েছে অতীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সরকার কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? তাহলে তো 18তে তো আপনাদেরও যে 6-7 জন সংসদে গেছেন তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা চলে আসবে। হবে। আপনি যদি মনে করেন ভোটের রেশিওটা আপনি দেখেন যে কত, আমি 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 আমার কাছে সবগুলো পরিসংখ্যান আছে, যে আপনি দেখবেন যে বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর মধ্যে ডিফারেন্সটা কোথায়। অর্থাৎ সেম মেকানিজমে কাজটা করা হয়েছে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট, যে এত ভোটে জিতবে, এত ভোটে হারবে। তো সুতরাং এটার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমরা মনে করি না। বিএনপির নেতাদেরকে আমিও দেখেছি তাদের ভোট অ্যানালিসিস করে, সেম রেজাল্ট। আওয়ামী লীগরা যেভাবে জিতেছে এরাও জিতেছে। অর্থাৎ ওই সময় সরকার ইচ্ছা করে তার এই নির্বাচনকে কিছুটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য ইচ্ছা করে বিএনপির যে 2-4 জন ছাত্র জিতেছে, একই কাজ তারা করেছে। এর মধ্যে একজন কিন্তু মহিলা, সংরক্ষিত মহিলা আসলে। হুম হুম আচ্ছা, তার মানে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হতে পারে যদি সরকার নেয়। আমি হতে পারে যদি আপনার, এবং সরকার এখানে গেম খেলেছে সরকারের, জি জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে একটু বিষয় শুনতে চাই। জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা, রেকমেন্ডেশন এবং বর্তমান অবস্থা, রাজনৈতিক দলগুলোর যে অবস্থান সেই প্রসঙ্গে। প্রথমত কথা, যে কোনো মানুষের কাছে যদি আপনি জানতে চান যে বাংলাদেশে আপনি একটা কেমন নির্বাচন চান, যে কোনো মানুষ বলবে যে হ্যাঁ, বাংলাদেশে আমি একটা সুন্দর নির্বাচন চাই, সবগুলো রাজনৈতিক দল অংশ নিবে, সেরকম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, এটা বলবে। না, সেটা জাতিসংঘের তো বলে না বক্তব্য জনাব সহ। গোলাম মুর্তজা, কোথায় সেটা তো বলে না। রাজনৈতিক দলেরই অনেকগুলো বেশ উল্লেখযোগ্য অংশ তারা বলছে আওয়ামী লীগকে ছাড়া না নির্বাচন না, আমি করবে। রাজনৈতিক দলের কথা বলি নাই। আমি বলছি আপনি যদি কারো কাছে, রাজনৈতিক দলগুলোর কথা বলছি না, আমি বলছি জাতিসংঘ বলেন, অন্য যে কারো কথা বলেন, নির্বাচনের কথা একটা বললে আপনি আমাকে বলেন, বা আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কেমন নির্বাচন চান, আপনি ঠিক একই কথা বলবেন যে হ্যাঁ, আমি একটা সুন্দর নির্বাচন চাই, আমি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই, আমি রাতে ভোটের নির্বাচন চাই না, আমি 2014-র বিনা ভোটের নির্বাচন চাই না, আমি 2024-এর বিনা ভোটের নির্বাচন চাই না।
এখন এখানে প্রশ্নটা এসেছে কাকে নিয়ে এই জায়গাটাতে। এই যে যখনই বলা হচ্ছে যে আমি একটা সুন্দর নির্বাচন এবং সবগুলো রাজনৈতিক দলের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই, এই প্রশ্নটাতে এই কথাটাতে সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে? সমস্যাটা তৈরি হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগকে, আওয়ামী লীগ একসময়ের বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একটি। সেই রাজনৈতিক দলটি কি করেছে সেটা তো আমরা জানি, প্রতিটি অনুষ্ঠানেই তো আমরা সেটা আলোচনা করি। জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে তারা হত্যা করেছে, এরকম আরো অনেক পরিসংখ্যান দেয়া যাবে। এখন তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। মানবতা বিরোধী অপরাধ করেছে কে বলেছে? জাতিসংঘ তার রিপোর্টে বলেছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এই কথাটা সবচেয়ে জোর দিয়ে কারা বলছে? সবচেয়ে জোর দিয়ে বলছে নতুন রাজনৈতিক দলটি, যারা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে তারা, যে কোনো অবস্থাতেই তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। একটা গণতান্ত্রিক পরিবেশে, যে গণতান্ত্রিক এখনকার গণতান্ত্রিক পরিবেশটি যারা তৈরি করেছে, সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে, পেছনে আরো অনেকে ছিল, এবং তাদের নেতাকর্মীরা সহকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে মারণাস্ত্র প্রয়োগের হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করিয়ে, এই যে যারা বলছেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না, তাদের সহকর্মীদের হত্যা করিয়েছে। বিএনপিরও বহু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাদের অবস্থান থেকে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক বক্তব্যে তারা বলছেন আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নিতে দেয়া যাবে না। রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক বক্তব্য হিসেবে অবশ্যই তারা এটা করতে পারেন, তারা এটা বলতে পারেন। আর আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে আমি কি চাই বা কি হওয়া উচিত, আমি যেটা চাই বা আমি কি হওয়া উচিত, এই জায়গাটাতে আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটা গৌণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিচার হতে হবে, শেখ হাসিনার বিচার, গণহত্যা যারা করেছে প্রথম সারির আওয়ামী লীগের নেতাদের বিচার, তারপরে গিয়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে কি হবে না সেটা পরে নির্ধারণ করা হবে। মোশাররফ ভাই যে কথাটা বলছেন যে বিচারের গতি অনেক কম, আর আমি বিষয়টিকে দেখি যে হ্যাঁ, বিচারের গতি যদি আরো দ্রুত হয় আমি খুবই খুশি হব, কিন্তু আমি একই সঙ্গে এটা নিয়ে খুবই চিন্তিত যে এই বিচারটি হতে হবে নির্মোহভাবে, এই বিচারটি হতে হবে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ দিয়ে, এই বিচারটি হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। এই বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, সাক্ষী হিসেবে খুব গুরুত্বপূর্ণ বা হিসেবে একটা দায়িত্ব গুরুত্বপূর্ণ থাকবে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্টটি, সেই রিপোর্টের মধ্যেও সতর্ক করা হয়েছে বিচারটাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করতে হবে। সেই রিপোর্টটার মধ্যে সতর্ক করা হয়েছে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড যদি দেয়া হয় তাহলে জাতিসংঘের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো তারা সরবরাহ করবে না। বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ বহুবিধ। শেখ হাসিনা যে অপরাধ করেছে, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সেটার বিচারে সেটার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। আবার জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে এবং তাদের কাছে যে তথ্য প্রমাণ আছে, সেই তথ্য প্রমাণগুলো বাংলাদেশের জন্য খুব দরকার, খুব জরুরি। সেগুলো যদি বাংলাদেশ এখানে মৃত্যুদণ্ড দিয়ে সেখানে যদি সেই তথ্য প্রমাণগুলো যদি না পায়, তাহলে সেটাও বাংলাদেশের জন্য, সরকারের জন্য ভালো দিক না, এই বিচার প্রক্রিয়ার জন্য ভালো দিক না। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেই বিচার ধারাবাহিক প্রক্রিয়ায় এটা চলতে থাকবে। এই সরকার চলবে, এই সরকার যদি ডিসেম্বরে নির্বাচন দেয়, জানুয়ারিতে আরেকটা নতুন সরকার আসবে, বিএনপি যদি আসে তো বিএনপি সেই আন্দোলন সেই বিচারটা এগিয়ে নিবে, অন্য দল যদি আসে, কোনো জোট যদি আসে, তারা সেই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেবে। এই কমিটমেন্ট সবাইকে করতে হবে। তাহলে কিন্তু তড়িঘড়ি করে নির্বাচন নয় বা আমি শেষ করি, আমি এইটা একটু প্রশ্ন করে দিই, দুটো বিষয় আপনি আমি একসাথে একটু মিলিয়ে শেষ করি, বলেন। উত্তর আছে এর মধ্যে, আমার কথার মধ্যে উত্তর আছে। হ্যাঁ, যে বিচারিক প্রক্রিয়াটা চলতে থাকবে, বিচারিক প্রক্রিয়া চলতে থাকবে, মানে আমি ওই জায়গাতে যেতে চাই না যে বিচার শেষ হবে তারপরে নির্বাচন। নির্বাচন যদি ডিসেম্বরেও হয়, আওয়ামী লীগের এই বিচারের যে গতি আছে সেই গতিতেও আওয়ামী লীগের অনেক নেতার, শেখ হাসিনা সহ অনেকের বিচার সম্পন্ন হবে। তারা যদি
তারা যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে নিশ্চয়ই তারা রাজনীতি করতে পারবেন। আর তারা যদি অপরাধী হিসেবে শাস্তিপ্রাপ্ত হন তাহলে তারা নির্বাচন করতে পারবেন না। তখন এসে সেই সময়ের আওয়ামী লীগ যদি বলে যে এই আমার আওয়ামী লীগ, এই আমার নেতা, আমরা রাজনীতি করতে চাই, আমরা নির্বাচন করতে চাই, তখনকার রাজনৈতিক পরিবেশ, তখনকার রাজনৈতিক বাস্তবতা তখন সিদ্ধান্ত নিবে যে সেই আওয়ামী লীগকে, অর্থাৎ যারা গণহত্যা করে নাই, যারা মানুষ হত্যা করে নাই, তাদের মধ্য থেকে যদি কেউ নেতৃত্বে আসে, সেই আওয়ামী লীগ যদি রাজনীতি করে, তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই আওয়ামী লীগ আপনি রাজনীতি মনে করার করেন সুযোগ জনাব পাওয়া উচিত। গোলাম মুর্তজা যে হ্যাঁ ডিসেম্বরের হ্যাঁ মধ্যে হ্যাঁ যদি মানে বিচার শেষ হবে বা অনেক নেতারই বিচার শেষ হবে, তদন্ত প্রক্রিয়ারই এখনো শেষ হয় নাই, এবং বিচার তো একটা শুধু বিচার না, তারপরে আপিল হবে, আপিলের পরে আরো প্রক্রিয়া বাকি থাকে, মানে আমরা এত যতক্ষণ পর্যন্ত অনুমান বিচার চলমান। এত অনুমানিক ইয়ে করতে পারি না। প্রথম ভার্ডিক্টটা ডিসেম্বরের মধ্যে, এখন যে গতি আছে আমরা বলতে পারি না যে হবেই। হুম। এখন যে গতি আছে, তদন্ত যেভাবে চলছে, প্রক্রিয়া যেভাবে চলছে, আমি মনে করছি যে অন্তত প্রথম ভার্ডিক্টটা হয়ে যাবে। হয়ে যাবার পরিপ্রেক্ষিতে তখনকার বাস্তবতা অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচন করতে চায় কি চায় না, কিভাবে চায়, সেটা আওয়ামী লীগের অবস্থার উপরে ভিত্তি করে তখনকার পরিবেশটা নির্ধারিত হবে। আওয়ামী লীগের যে দাবি, আমরা দেশে ফিরতে চাই, আমরা রাজনীতি করতে চাই, যদি আমরা কোনো অপরাধ করে থাকি মানুষের কাছে ক্ষমা চাইবো, আমরা নির্বাচন করব, আমাদের অধিকার দেন, এই মামাবাড়ির আবদারের কোনো সুযোগ নাই। একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটির বিচার প্রক্রিয়া চলতে থাকবে। এই যে যারা অপরাধী, এই অপরাধী যারা, গণহত্যা যারা সংগঠিত করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে নির্বাচন করতে দিতে চাইবে না। ওই যে নতুন রাজনৈতিক দলটি যেটা বলছে, ওই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। সুতরাং এখানে মামাবাড়ির আবদারের কোনো সুযোগ নাই, তাদের বিচার চলবে। পরিবর্তিত আওয়ামী লীগ তাদেরকে ঠেকাবেন কোন কোন ইয়েতে, আইনে কোন জায়গায়, সেটাই তো প্রশ্ন বারবার ওঠে, এবং জাতিসংঘ সে কারণেই হয়তো বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। না, জাতিসংঘের এখানে কোনো ব্যাপার নাই, এখানে জাতিসংঘের কোনো ব্যাপার নাই, এখানে বাংলাদেশের মানুষের ব্যাপার আছে। জাতিসংঘের মহাসচিব যা বলেছেন, যে ডক্টর ইউনূসের সাথে যখন কথা হয়েছে, তখন বারবারই কথা হয়েছে, তখনও তিনি ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছেন। ইনক্লুসিভ অর্থ এই নয়, ইনক্লুসিভ অর্থ এই নয় যে সেনাপ্রধান বলেছেন যে আওয়ামী লীগকে নিয়ে আসো, এনে শেখ হাসিনাকে নির্বাচন করাও, এই কথা বলেন নাই সেনাপ্রধান। জাতিসংঘ মহাসচিব বলেন নাই যে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করেন। হ্যাঁ, তো ওই ইনক্লুসিভ শব্দ দিয়ে আওয়ামী লীগকে টেনে আনাটা এটা বিশেষ উদ্দেশ্যমূলক হবে। বাংলাদেশের বাস্তবতা এমন নয়, গণহত্যাকারী একটি রাজনৈতিক দলকে, আওয়ামী লীগকে ছাড়া কি আওয়ামী লীগ না, এত সরল ভাবে বলা যাবে না আওয়ামী লীগকে ছাড়া অথবা ছাড়া না। আওয়ামী লীগ একটা অপরাধী রাজনৈতিক দল, শেখ হাসিনা একটা অপরাধ করেছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। সুতরাং সেই রাজনৈতিক দলটি বাংলাদেশের মানুষ মেনে নিবে। আপনি বলছেন কিভাবে ঠেকাবে? 5 আগস্ট যেভাবে ঠেকিয়েছে শেখ হাসিনাকে, সেভাবেই ঠেকাবে বাংলাদেশের মানুষ। 5 আগস্ট যেভাবে বিতাড়িত করেছে, আওয়ামী লীগ যদি আবার জোর করে বাংলাদেশে এসে আবার ওই গণহত্যা চালাতে চায়, শেখ হাসিনা যে হুমকি দেয় সবাইকে ধরে ধরে, না না, নির্বাচন করতে চায় না, আওয়ামী লীগ নির্বাচন করতে চায় না, সেটা তো আমি আর আপনি আলোচনা করছি যে নির্বাচন করতে চায়। শেখ হাসিনা চায় বাংলাদেশের মানুষকে আবার হত্যা করতে। শেখ হাসিনা চায় ধরে ধরে সবাইকে শিক্ষা দেওয়া হবে। শেখ হাসিনার চাওয়া আর আওয়ামী লীগ যা চায়, সেটা আমি যা বলছি, আপনি যা বলছেন, আপনার প্রশ্ন, সেই প্রশ্ন তো শেখ হাসিনা করে নাই। শেখ হাসিনা তো বলে নাই যে আমি ভুল করে ফেলছি, মাফ করে দেন, আমি আবার দেশে ফিরে নির্বাচন করতে চাই। শেখ হাসিনা তো এইভাবে কথা বলে নাই, সেই কথা বললে সে মাপ পাবে না। কিন্তু আমরা যারা আলোচনা করছি, চায় নির্বাচন করতে এবং এই রেকমেন্ডেশন তখন না, আওয়ামী লীগ চায় নির্বাচন করতে, এটা মামাবাড়ির আবদান না। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল নেতাদের বিচার হচ্ছে। আওয়ামী লীগের এখন ইচ্ছা করলেই আমি রাজনীতি করতে চাই, এখন কলকাতায় বসে রাজনীতি করা যাবে না, দিল্লিতে বসে রাজনীতি করা যাবে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে, ফিরে আসুক, ফিরে নেতাদেরকে দেশে ফিরতে হবে। জি, ওইটা বললে হবে না। এই প্রসঙ্গে একটু জনাব এভিএম মোশাররফ হোসেনকে একটু শুনি। নিশ্চয়ই আওয়ামী লীগ ইচ্ছা করলেই দেশে ফিরতে পারবে না, ইচ্ছা করলেই রাজনীতি করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ দেশে ফিরতে পারবে, আওয়ামী লীগ দেশে ফিরতে পারবে, ইচ্ছা করলেই শেখ হাসিনা দেশে ফিরতে পারবে। আওয়ামী লীগ যদি বলে, শেখ হাসিনা যদি বলে যে আমি দেশে ফিরবো, তাহলে শেখ হাসিনা দেশে ফিরতে পারবে। বাংলাদেশ শেখ হাসিনাকে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ময়ূরপঙ্খী, তারপর আরো কি কি নতুন নতুন এয়ারক্রাফট আছে না, বাংলাদেশ সরকার আমার ধারণা যে দিল্লিতে ওই এয়ারক্রাফট পাঠিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসবে। তার নামে মামলা আছে, অপরাধ আছে, তার বিচার করার জন্য। শেখ হাসিনাকে এনে নির্বাচন করানোর জন্য নয়। সুতরাং শেখ হাসিনা দেশে ফিরতে চাইলেই দেশে ফিরতে পারবে। আওয়ামী লীগের যে কোনো নেতা দেশে ফিরতে চাইলেই দেশে ফিরতে পারবে। তাদের ওই সাহস নাই, গণহত্যা করে পালিয়েছে, সেই কারণে তারা ফেরে না, তারা টেলিফোনে হুমকি দেয়।
জি, জনাব মোশাররফ হোসেন, আপনার এই প্রসঙ্গে শেষ বক্তব্য, পরের প্রসঙ্গে যাব। ইচ্ছা করলেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু ইচ্ছা করলেই তাদেরকে নির্বাচন থেকে আটকানোও যাবে কিনা? না, এখন এটা দেখেন, এটা যে কোনো গণতান্ত্রিক ভাবে যদি আপনি বিশ্বাস করেন, এই মুহূর্তে যদি বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি অথবা যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু রাজনীতি করা বা ইলেকশন করার মতো সেই পরিবেশ বাংলাদেশে আছে বলে আমি কোনোভাবেই মনে করি। বরং আওয়ামী লীগ যে অবস্থানটা আছে ইন্টারন্যাশনালি, তারা একটা আহ, আহ, সুবিধা নেওয়ার জন্য তারা নানা মুখরোচক আলোচনা করে, ভিডিও বার্তা দিয়ে একটা পরিস্থিতি তৈরি করে তারা বুঝাতে চায় তাদের একটা উপস্থিতি আছে। কিন্তু রিয়েলি বাংলাদেশের যে অবস্থা আছে, যে কথাটি গোলাম মর্তুজা সাহেব বলেছে, যেভাবে তারা গণহত্যা করেছে, যেভাবে মানুষকে গুলি করেছে, ইন্টারন্যাশনালি যেভাবে এটা স্বীকৃতি হয়েছে যে আওয়ামী লীগের হত্যাযজ্ঞের সাথে জড়িত, সেই ক্ষেত্রে কোন মুখে তারা বাংলাদেশের মানুষের সামনে এসে দাঁড়াবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুতরাং নির্বাচন, তারা হয়তো এখন এমন একটা জিনিস চাইবে যেটা আমাদের কাছে যে মনে হচ্ছে, হয়তো আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, অন্যান্য নেতারা যারা অপরাধ পালিয়ে গেছে, হয়তো এমন একটা আছে যে নির্বাচন নামক একটা খেলায় তারা একটা দিয়ে বুঝাতে চাবে মানুষের মতো যে আওয়ামী লীগের মতো একটা দল বাংলাদেশে আছে। কিন্তু এই সুযোগ বাংলাদেশের মানুষ দেবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কারণ তারা যেভাবে মানুষকে হত্যা করেছে, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এবং সারা বাংলাদেশে যেভাবে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছে, আমার মনে হয় এই জন আক্রোশ থেকে খুব দ্রুত তারা বেরিয়ে যাবে, এটা চিন্তা করার কোনো কারণ। জি, অনেক ধন্যবাদ। আপনারা দুজনেই মনে করছেন যে কোনোভাবেই বাংলাদেশের মানুষ এটি মেনে নেবে না। আমি একটু পরের প্রসঙ্গের এই জায়গাটিতে যাই, যে সম্প্রতি যে প্রসঙ্গগুলো খুব আলোচনা হচ্ছে, বিশেষ করে আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যুর পর সেটি নিয়ে খুব আলোড়ন তুলেছে আমাদের দেশে। আমাদের আইন উপদেষ্টা তিনি বলেছেন ধর্ষণ, নারী নির্যাতনে জিরো টলারেন্স, মোরাল পুলিশিংয়ে জিরো টলারেন্স, তিনি এটি বলেছেন। তার কিছুদিন আগেই আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন মবের ক্ষেত্রে জিরো টলারেন্স হবে, এখন থেকে মবের ক্ষেত্রে মব জাস্টিস করতে গেলে সেক্ষেত্রে জিরো টলারেন্স। জনাব মোশাররফ হোসেন, তার প্রতিফলন দেখছেন? না, এখানে আপনি দেখেন একটা জিনিসটা আমরা কিন্তু বারবার বলে এসেছি এই প্রায় 7 মাস, 7.5 মাসে, যে এই সরকার 2-3টি ক্ষেত্রে তাদের সফলতা দেখাতে পারছে। একটা হলো আইন শৃঙ্খলার যে উন্নতি ঘটার দরকার, আমাদের যে প্রত্যাশিত উন্নয়ন, সেটা কিন্তু হচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই যে মব কালচারকে তারা আমরা প্রোটেক্ট করতে পারছি, এটা কারণ হলো যে এখনো আপনি জানেন যে কথাটা আমরা বারবার বলে আসছি, যে এখনো যে প্রশাসনটা বাংলাদেশে আছে, এটা কিন্তু 15 বছরের সাজানো একটি প্রশাসন। আপনি রাতারাতিতে এই আওয়ামী যে ফেসিস্টদের প্রেতাত্মা যারা প্রশাসন, তাদেরকে আপনি উৎখাত করে দিতে পারবেন না। বরং আমরা মনে করি সরকারের কিছু নমনীয় মনোভাবের কারণে এই ষড়যন্ত্রকারীরা বেশি সাহস পাচ্ছে। আপনি দেখেন একটা কথা আমরা বলি, আমি জানি না আমার সাথে গোলাম মর্তুজা সাহেব একমত হবে কিনা, এই সরকার এসে একটা ডিসি পরিবর্তন করেছে। আমাদের কাছে তথ্যপত্র আছে যে 39 জন আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, যারা আওয়ামী লীগের এই 14-15 বছরে তারা সুবিধা নিয়েছে, তাদেরকে আপনি ডিসি নিয়োগ করছেন। তাদের মাধ্যমে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে প্রশাসনে এই ফেসিস্টের বিরুদ্ধে তারা কার্যকরী ভূমিকা নেবে? অথচ আপনি দেখেন এই যে নিয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে আপনার বিভিন্ন স্টেপ আছে। আপনার যেই বিশেষ করে পুলিশের সাব ইন্সপেক্টর আওয়ামী লীগের আমরা জয়েন করেছে, তারা এখন ইন্সপেক্টর হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। যারা এসপি হিসাবে যোগদান করেছে, তারা এখন কেউ এসপি আছে, কেউ ডিআইজি আছে, এই পর্যায়ে তারা চলে গেছে। প্রশাসনের ক্ষেত্রে দেখেন যারা সিনিয়র স্টেট সেক্রেটারি হিসেবে জয়েন করেছে, এখন তারা ডিএস আছে, জয়েন্ট সেক্রেটারি আছে। অর্থাৎ এই যে মানকড়সার মতো যে একটা জাল বিস্তার করে প্রশাসনে আছে, রাতারাতি তাদেরকে আপনি নির্মূল করতে পারবেন না। যার জন্য সরকারের অনেক প্রত্যাশা থাকলেও ইচ্ছা করলে সরকার কিন্তু তার অনেক নির্দেশ বাস্তবায়ন করতে পারে না। এই দুর্বলতাটা স্বীকার করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তারপর আপনি দেখেন এই মব জাস্টিস বলেন, আমি মনে করি এখানে সরকারের একটি দুর্বলতা ছিল। একটা মাঝখানে একটা কথা একটু জিজ্ঞাসা করে নেই, যে মাকড়সার মতো ছড়িয়ে আছে বলছিলেন আওয়ামী লীগের আমলের, তারা কিন্তু সম্প্রতি বলতে বেশ কিছুদিন আগে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকার প্রসঙ্গটি নিয়ে এসেছিলেন, তখন নাহিদ ইসলাম তৎকালীন উপদেষ্টা ছিলেন, তথ্য উপদেষ্টা, এবং আসিফ মাহমুদ, তারা বলেছিলেন যে প্রশাসনের উঁচু থেকে, আইজি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে একদম উঁচু থেকে নিচু পর্যায়ে সবখানে বিএনপি চাপ দিয়ে তাদের লোকদের ঢুকাচ্ছে। আমি যদি একটু কথা বলি, আমি জানি না এখানে যদি সরকারের কোনো কর্মকর্তা থাকলে শুনুন, বিএনপির লোক কোথায় আছে আপনি একটু দেখান তো এখানে। বরং আমরা দেখেছি যে বিশেষ একটা রাজনৈতিক দলের যারা অনুসারী বা সাপোর্ট, তাদের বিরাট এক সংখ্যা প্রশাসনকে আপনার পদায়ন করা হয়েছে, বিরাট একটি অংশ। বরং বিএনপির যে কথাটি বলা হচ্ছে, আমরা তো বলেছি, তথ্য প্রমাণ দিয়ে আমরা বলেছি, দেখা যে কোথায় বিএনপির লোক আছে। একদম, তারা তো সুনির্দিষ্টভাবেই বলেছিল আইজি নিয়োগ থেকে শুরু করে, এবং তারপরে সবগুলো আর বলা নাই, প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে সবখানেই আপনারা আছেন, মানে আপনাদের আইজি নিয়োগ, যে আইজি কে ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় যখন কোনো পুলিশ প্রশাসন ছিল, সেই ভদ্রলোক কি এখন আছেন?
এখন তারা 12 বছর রিটায়ার্ডের এক লোকজনকে এনে এখানে বসিয়েছে, সেই লোক কি বিএনপির লোক? হুম। সেই লোক কি বিএনপির লোক? আমরা তো এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, প্রমাণ করুক যে সেই লোক বিএনপি, সে 12 বছর আগে রিটায়ার করেছে। এই ধরনের মুখরোচক বক্তব্য দিয়ে জনমতকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। বরং আমরা যে কথাটা কয়েছি, বাংলাদেশে আপনি দেখবেন, আপনি হয়তো আমেরিকা আছেন, এখন একটা আতঙ্ক যে একসময় সমন্বয়ক ছিল, এখন সমন্বয়ক নাই, এখন নতুন দলে অ্যাডজাস্ট হয়েছে। তাদের যে তদবির, সচিবালয় বলেন, ডিসি অফিস বলেন, এসপি অফিস বলেন, সেইটাও তো বাংলাদেশের মানুষের মাঝে একটা বিরাট আতঙ্ক তৈরি করেছিল মাঝে, এখন হয়তো কিছুটা কমতে শুরু করেছে। সুতরাং আপনাকে শুধু কথা বললে হবে না, আপনাকে বাস্তবায়ন এবং আপনার নিজের কি ভূমিকা সেইটাও কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। মানে সমন্বয়কদের তদবির, বিশেষ একটি রাজনৈতিক দল, মানে আপনাদের দলের অনেক বলেছেন সেটি আসলে জামায়াতের কথা আপনারা বলেছেন, মানে এই প্রশ্নটা যখন আগে তখন থেকে জানা, মানে এই বিষয়গুলো কি তাহলে চলমান আছে এখনো? এখন আছে, আমি যেমন আমরা আমাদের দলের পক্ষে স্পষ্ট ভাষা বলেছি যে দুটা মন্ত্রণালয়কে যে একটি বিশেষ রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়েছে, আপনার সরকার কি সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ কোন করেছে? দুটা মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা তো বলেছি সুনির্দিষ্টভাবে যে এদেরকে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়েছে। কোন দলের কাছে? সরকার তো সেখানে কোনো পরিবর্তন করেনি। কোন দলের কাছে? সেই দল আমি বলতে চাই না, এটা তো বাংলাদেশের মানুষই জানে। জি, মানে আমি অতীতে যখন কথা বলেছি তখন আসলে বিএনপি নেতারা খোলামেলা ভাবেই জামাত ইসলামের কথা বলেছেন, আপনি কি তাই মিন করছেন? হতে পারে। মানে এটা এটা অস্পষ্ট রাখার কারণ কি? কি লাভ হবে অস্পষ্ট রেখে, আর বললে ক্ষতি কি? না, আমরা চাই যে বাংলাদেশের যে ঐক্যটা আছে আমরা ঐক্যটা বজায় রাখতে চাই। আমরা চাই যে 5ই আগস্টের গণ আকাঙ্ক্ষার পর জনমানুষের যে একটা ঐক্য তৈরি হচ্ছে, বিএনপির কারণে যেন এই ঐক্যের ক্ষেত্রে কোনো ফাটল না হয়, এই ব্যাপারে কিন্তু আমরা অত্যন্ত সতর্কতার সাথে আমরা নাম দায়িত্ব বললে পালন ঐক্য করি। থাকবে কিন্তু না। সরকারের দায়িত্ব হলো এই নিরপেক্ষতা বজায় রেখে আগামী নির্বাচন পর্যন্ত দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হলো সরকারের দায়িত্ব। সরকার যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার দায়িত্ব একদিন ইতিহাস তাদেরকে চিহ্নিত করবে, তারা এখানে নিরপেক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে। জি, আহ, জনাব গোলাম মুর্তজা, আপনার কাছ থেকেও একটু সেই জায়গাটি, যে সরকার যেটি বলছে জিরো টলারেন্সের জায়গা, মব জাস্টিস থেকে শুরু করে ধর্ষণ, নিপীড়ন, নারী নির্যাতন, মোরাল পুলিশিং, সবখানে জিরো টলারেন্সের কথা বলে, সেটির বাস্তবায়ন আপনি দেখতে পাচ্ছেন? মানে যদি একটু জিজ্ঞাসা করি যে যেটি আইন উপদেষ্টা বলছেন, মেয়েদের যেভাবে আক্রমণ করা হচ্ছে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে আক্রমণ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে কোনোভাবেই কোনো অজুহাতেই আইনের কোনো আইনেই মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেয়া হয় নাই, কিন্তু যারা আসলে করলো এই কাজগুলো তাদের বিরুদ্ধে তো কোনো মানে কি ব্যবস্থা নেই? জিরো টলারেন্সের প্রতিফলনটা কোথায়? লালমাটিয়ার সেই ঘটনায় যেখানে 2 তরুণীকে সিগারেট খাওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে মোরাল পুলিশিং হলো, তাদেরকে বেশ্যা বলে গালি দেওয়া হলো, তাদেরকে মারধরও করা হলো এক পর্যায়ে, তারপরে তাদের বিরুদ্ধে মানে এই মোরাল পুলিশিংয়ের জন্য কি হলো সেই ইফটিজার ঢাকা ইউনিভার্সিটির, তাকে তো দেখলাম থানা ঘেরাও করে বা থানার মধ্যে গিয়ে একরকম তৌহিদ জনতা গিয়ে থানায় একরকম আক্রমণ, এবং তারপর সেখানে সেই মেয়েকে কি মামলা দেয়া হবে সেই নিয়ে আলোচনা হলো, তাকে কোরআন এবং ফুলের মালা দিয়ে বরণ করা হলো। একজন ইসলামিক বক্তা মাহরাম ছাড়া বের হলে তাদের ধর্ষণ হলে দায় তাদের মেয়েদের, এরকম বক্তব্য বললেন। মানে এই যে মোরাল পুলিশিং হচ্ছে বা এই যে বিষয়গুলো হচ্ছে, সরকার তো জিরো টলারেন্সের কথা বলছে, কিন্তু কোথায় তার প্রতিফলন? দেখেন, জিরো টলারেন্সের কথা যখন বারবার আসে, যখন বলে সরকারের গুরুত্বপূর্ণ লোকজন, তখন আমি যাই বলি না কেন, আপনি যাই বলেন না কেন, তখন মানুষ বুঝে নেয় বা দেখে নেয় যে যেহেতু যা করা দরকার ছিল সরকারের জায়গা থেকে সেই কাজটি যখন করা হয় না, সেই কাজটি করার ক্ষেত্রে যখন কিছু দুর্বলতা থাকে, তখন এই যে বারবার করে বলতে হয় যে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। আপনি যে সমস্ত ঘটনাগুলোর কথা উল্লেখ করলে তার প্রায় সব কয়টি ঘটনাই ওই জিরো টলারেন্সের প্রসঙ্গ যখন এসে কথা বলেছে তার আগে ঘটে গেছে। প্রায় সব কয়টি ঘটনা তারপরেও ঘটেছে, কিন্তু অনেকগুলো বড় বড় ঘটনা তার আগে ঘটে গেছে। আমাদের তথ্য উপদেষ্টা কথা বলেছেন, আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি কথা বলেছেন, আরো কেউ কেউ বলেছেন, সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কথা। তো এখন আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের সহজ এবং সরল উত্তর হচ্ছে মানুষ জিরো টলারেন্সও বোঝে না, মানুষ কঠিন শাস্তিও বোঝে না। মানুষ যেটা বোঝে যে সে নিরাপদে রাস্তায় নামতে চায়। আপনি একজন নারী, আপনি নিরাপদে রাস্তা দিয়ে হাঁটতে চান, আপনি নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান। সেই যাওয়াটা যখন আপনি প্রথমত কথা, যাওয়াটা দৃশ্যমান ভাবে দেখা যায় যে যাওয়া যাচ্ছে না, যেতে গিয়ে দুর্ঘটনা ঘটছে, সে নিগৃহীত হচ্ছে, ধর্ষণের পরিণতিও তাকে বরণ করতে হচ্ছে। এর বাইরে ছোটখাটো ভাবে তাকে প্রতিনিয়ত নানা রকমের সমস্যায় পড়তে হচ্ছে। এই যে সমস্যায় পড়তে হচ্ছে, এই মানুষ ওই কথাগুলো আসলে শুনতে চান না। তারপরে সরকারে যারা আছেন তারা বলেন কেন? তারা বলেন
যেহেতু তারা পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোর ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছেন, তারা ব্যবস্থা নিতে পারেন নাই, ব্যবস্থা নেন নাই, যা করা দরকার ছিল সেটা করেন নাই। যখন গুলশানে একজন মানুষের বাড়িতে ঘোষণা দিয়ে গিয়ে ভাঙচুর করা হয়েছে, তল্লাশি করা হয়েছে, তখন পুলিশের দায়িত্ব ছিল, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত মানুষের দায়িত্ব ছিল, বাহিনীর দায়িত্ব ছিল সেটাকে ঠেকানো, কিন্তু সেটা ঠেকানো যায় নাই। এই কারণেই এই কথাগুলো আলোচনায় এসেছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই ধারা কি অব্যাহত থাকবে নাকি এটাকে বন্ধ করা হবে। এখন আমাদের প্রত্যাশা থাকবে, আমি সরকারের অংশ হয়েই কথা বলছি, আমি নিজে সরকারের অংশ, তো সেই সরকারের অংশ হয়েই কথা বলছি, এই জায়গাটিতে সাধারণ জনমানুষ যা মনে করছে আর সরকার যা ভাবছে বা সরকার যে কথাগুলো বলছে, এই দুটির মধ্যে একটা ভয়াবহ রকমের ফারাক তৈরি হয়ে আছে। সাধারণ জনগণের যে প্রত্যাশা, সাধারণ জনগণের যে মনোভাব, আর আমরা সরকারের থেকে যা বলছি, দুটির সঙ্গে মিলছে না। এই জায়গাটিতে সরকারকে, এর কোনো বিকল্প নাই, মানে আপনি শব্দ যাই বলেন, জিরো টলারেন্স বলেন আর যাই বলেন, এখানে আপনাকে অপরাধীকে ধরতে হবে, অপরাধীকে কোনোভাবেই বিচার হাতে তুলে নেয়ার সুযোগ দেয়া যাবে না। এটা সরকারকে করতেই হবে। সরকার যদি এটা করতে না পারে, আমি মনে করি না যে পারবে না, আমি মনে করি যে অবশ্যই পারবে, তো সেই কাজটি যদি সরকার করতে পারে তাহলে সরকারের এই আস্থার জায়গাটা তৈরি হবে। আর সরকারের কিছুটা তৎপরতা দেখেন আপনি, আজকে বা আগামীকাল হয়ে গেছে কিনা, যে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে সিপিবি কার্যালয় দখলে নেওয়া হবে। সরকার কি চেয়েছে? সরকার চেয়েছে না, এই অপকর্মটি করতে দেয়া হবে না। সরকার সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান দিয়েছে। সেখানে কিন্তু একজন মানুষও যায় নাই, সেখানে কিন্তু ভাঙচুর করতে একজন মানুষও যায় নাই। আর যদি ওই গুলশানের বাড়িটিতে যে অভিযান চললো, যে ভাঙচুর চললো, সরকার যদি চাইতো আগের থেকে, তাহলে সেটাও সে ঠেকাতে পারতো। সরকার এই যে চাওয়াটা সরকারের ভেতর থেকে আসতে হবে, চাওয়াটাকে দৃশ্যমান করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তো অনেক কথা বলেন, এতদিন খুব সরকার শক্তভাবে চাইনি। আমার ধারণা সেই চাওয়ার ক্ষেত্রে দুর্বলতা ছিল, কি করবে কি করবে না, তৌহিদি জনতা নামে যারা আসছে তাদেরকে ধরবে কি ধরবে না, ঠেকাবে কি ঠেকাবে না, সরকার যা বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা পুলিশ সেটা বুঝতে পারছে কিনা, ইত্যাদি ইত্যাদি জটিলতা ছিল। সেই জটিলতার কারণে অনেকগুলো ঘটনা ঘটে গেছে এবং এটা সরকারের জন্য অনেক বিব্রতকর হয়েছে। তাহলে সরকার এখন থেকে চাইছে, হ্যাঁ, মাহফুজ আলম এটি বলছেন। সরকারের বক্তব্যটা এরকমই ছিল যে এখন থেকে চাইছে, এই এখন থেকে স্পষ্ট করেছেন যে সামনে থেকে, এই এখন থেকে চাওয়ার ক্ষেত্রেও মানুষ ওই সমালোচনাটা করবে যে এতদিন তাহলে চান নাই কেন, আগের দিন তাহলে আজকে চাইছেন, গতকালকে তাহলে চান নাই কেন। এখন আমরা কি বলবো যে গতকালকে যেগুলো ঘটেছে সেই অপরাধীদেরকে চিহ্নিত করে অপরাধীদেরকে ধরেন, আর আজকে থেকে, এখন থেকে যাতে আর কোনো এই ঘটনা না ঘটে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। সেটা তৌহিদি জনতা নাম হোক, আর কোনো ইউটিউবার মানুষকে লেলিয়ে দিক বা মানুষকে খেপিয়ে দিক, যাই করুক না কেন, তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। যে জায়গাটাতে বার্তাও তো দেয়া হয় না, মানে আপনি বলছেন কোন ইউটিউবার লেলিয়ে দিক, যারা ডাক দিচ্ছেন বা কিছুই তো যায় না, আইনি ব্যবস্থা তো অনেক দূরের কথা। এখন আজকে যেরকম আজকের ঘটনাটির ক্ষেত্রে, সিপিবির কার্যালয়ের ক্ষেত্রে একটা দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখেছি। এই ঘটনাগুলো যদি আগামী দিনগুলোতে অব্যাহত থাকে, তাহলে আমরা দেখব যে এই তথাকথিত খেপিয়ে দেয়া লোকজনের গুরুত্ব সমাজে অনেক কমে গেছে। এই কমে গেছে। সরকার যদি খালি অ্যাক্টিভ হয় তাহলে দেখা যাবে যে ওই সমস্ত লোকজনদের গুরুত্ব অনেক কমে গেছে, তারা হঠকারিতা করতে পারবে না। হঠকারিতা করে দেন, বাংলাদেশের এই হঠকারিতার পরিণতি কি হচ্ছে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যম বাংলাদেশকে প্রমাণ করতে চাইছে যে এখানে ইসলামিক শক্তি, জঙ্গি শক্তি ক্ষমতায় আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে এখানে কোনো কিছু নাই, প্রতিনিয়ত খুন আর ধর্ষণ হচ্ছে, তারা সেটা প্রমাণ করার একটা চেষ্টা করছে। আর এই যে ইউটিউবে যারা মানুষকে খেপিয়ে তুলছে, মানুষকে দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, দখল করানোর চেষ্টা করা হচ্ছে, তারা কি করছে? তারা ওই ইন্ডিয়ার ওই পারপাস সার্ভ করার জন্য কাজ করছে। সুতরাং আমাদের বাংলাদেশের মানুষেরও একটা দায়িত্ব আছে, বুঝতে হবে যে কে কার পারপাস সার্ভ করছে। আরেকটা হলে সরকারকে নির্মোহ হতে হবে, সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। যে যাদেরকে লেলিয়ে দিবে তাদের বিরুদ্ধে যদি সরকার দাঁড়ায়, তাহলে কোনো লেলিয়ে দেয় কোনো কাজ হবে না। ভারতের সরকার এখানে করছেন, কারা ভারতের পারপাস সার্ভ করছেন? গোলাম মুর্তজা ইউটিউবে যারা দখল করার হুমকি দিচ্ছেন, ইউটিউবে যারা
আহ, ঘোষণা রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের জায়গাতে যারা গরু জবাইয়ের জিয়াপতের ঘোষণা দেন, ইউটিউবে যারা চারুকলা যাতে মঙ্গল শোভাযাত্রা করতে না পারে সেটার বিরুদ্ধে অবস্থান নেন তারা। জি, এখানেও কি নাম বলতে সমস্যা? না না, নাম বলতে আমার কোনো সমস্যা নাই, এখানে অনেকে আছে এই কারণে আমি নাম বলছি না, জি অনেকের নাম বলতে হবে। জি, মানে তারা ভারতের পারপাস সার্ভ করছেন আমার এখানে। কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই কারো নাম বলতে। হ্যাঁ, মানে একটু আগে জানা মোশাররফ হোসেন বলছেন ঐক্যের খাতিরে তিনি না নাম না, বলছেন না। আমার কোনো সমস্যা নেই নাম বলতে ক্ষেত্রে। জি এখানে অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন, এই কারণে সবার নাম বলছি না। একজন দুইজনের নাম বললে মনে হবে যে আরো কয়েকজন বাদ পড়ে যাবে, এটা তো একজন দুইজন নয়, বেশ কিছু মানুষ আছেন, দেশে আছেন, দেশের বাইরে আছেন, এবং সরকারের একটা বড় রকমের দুর্বলতা আছে। সরকার এই জায়গাটাতে কখনো কখনো চুপ থাকে, কখনো কখনো বলে যে আমরা ব্যবস্থা নিব, সরকারের কিন্তু কেন নেয়ার দুর্বলতা ক্ষেত্রে আমরা এখানে? একটা সরকারের দুর্বলতা কেন দেখি। দুর্বলতা? তাদের সাথে কি কোনো সরকারের সরকারের একটা যোগসূত্র না, আছে? সরকারের একটা দুর্বলতার হয়তো অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আছে, সরকারের সামনে বহুবিধ অনেক রকমের কাজ। তার কাছে একটা শক্তিশালী পুলিশ বাহিনী নাই, তার কাছে একটা শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক নাই, তার সাথে পুলিশ আর্মি মিলেমিশে কাজ করছে, সেই জায়গাটাতে সমন্বয় কতখানি কি হচ্ছে সেটা নিয়ে একটা দুর্বলতা আছে। সরকারের নির্বাচন নিয়ে এক ধরনের চাপ আছে, প্রশাসনের ভেতরে হুম, আওয়ামী লীগের লোকজন এখনো বসে আছে। বাংলাদেশের যতগুলো দেশে বাংলাদেশের দূতাবাস আছে তার জি 5-7টি বাদ দিয়ে অধিকাংশ দূতাবাসগুলোতে সব আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সমর্থকরা বসে আছে, তাদেরকে সরকার সরাতে পারে নাই এখন পর্যন্ত। এখানেও সরকারকে আপনি কিছুটা দায় দিতে পারেন, কিছুটা বাস্তবতা বলতে পারেন। সরকার বহু রকম সংকটে আছে, ইচ্ছে করলে এই কাজগুলো হুট করে করে ফেলা সম্ভব নয়। হ্যাঁ, সেই সমস্ত অনেক বাস্তবতা আছে। জি। এই যে যে ইউটিউবারদের কথা বলছেন যারা আহ্বান করছেন দখল করে নেবে সিপিবির কার্যালয় বা এর আপনি যে ঘটনাগুলোর কথা বলছেন দেখছি, আমি যদি সবার নাম আপনি বলতে পারবেন না দেখে নাম বলছেনই না, পিনাকি ভট্টাচার্যর কাছ থেকে মানে পিনাকি ভট্টাচার্য তাদের একজন, অন্যতম একজন। অন্যতম একজন, তিনি যে আহ্বান জানাচ্ছেন হঠকারী তিনি হঠকারী 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 সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, হঠকারী কর্মকাণ্ড করানোর ক্ষেত্রে, দেশের ভেতরে অরাজকতা তৈরি করার ক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য একজন, জি মানে অন্যতম একজন। হ্যাঁ, কিন্তু ওই অন্যতম একজনের সাথে মানে তিনি যেই স্লোগান দিয়ে কথা বলেন, তার কন্টেন্টগুলো বানান, একই স্লোগান এই নতুন ছাত্রদের যে দল তারাও সেই স্লোগান দিচ্ছেন ইনকিলাব জিন্দাবাদ। আহ, তিনি যখন বলছেন 32 নম্বরে ভাঙচুর করতে হবে, গুড়িয়ে দিতে হবে ছাত্রদের বা সমন্বয়ক সেই দলের অন্যতম নেতা, তার পক্ষ থেকে এরকম কথা, আহ, তাদের মধ্যে কি কোনো যোগসূত্রের জায়গা আছে? এটা আমি জানি না, আমার জানা নাই যে তাদের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, ইনকিলাব জিন্দাবাদ শুধু পিনাকি না, ইনকিলাব জিন্দাবাদ মানে আমাদের এই অঞ্চলে আরো বহু মানুষ দেন। ইনকিলাব জিন্দাবাদের জনক পিনাকি ভট্টাচার্য না। সুতরাং ইনকিলাব জিন্দাবাদ নতুন দল দিতে পারেন, আমি দিতে পারি, আপনি দিতে পারেন, অনেকেই দিতে পারেন, এবং এটা কোনো খারাপ স্লোগান হুম, না। নিশ্চয়ই। একজন একটা ডাকাতি করার জন্য কেউ যদি এখন চাকু ব্যবহার করে আর ওই সেই অপারেশন করার জন্য চাকু ব্যবহার করে, দোষটা চাকুর না, হুম সুতরাং এই স্লোগানের দোষ না, আপনি কোন কাজে ব্যবহার করছেন সেটা একটি হুম, ব্যাপার। নিশ্চয়ই স্লোগানের তো আর দোষ না, 32 স্লোগান। নাম্বার, হ্যাঁ, হ্যাঁ 32 নাম্বার ভাঙার কথা যেটা বলছেন সেটার উস্কানি তো ছিলই, কিন্তু 32 নাম্বার ভাঙার ব্যাপারটার সঙ্গে খুব এইটার আরেকটা বড় প্রেক্ষাপট আছে, সেটার সঙ্গে শেখ হাসিনার হুমকি, উস্কানি, শেখ হাসিনার এই যারা অভ্যুত্থান ঘটিয়েছে তাদেরকে হত্যার হুমকি, শিক্ষা দেওয়ার হুমকি, ইত্যাদি ইত্যাদি হুমকিতে অনেক বেশি জনমনে বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল। হুম তার একটা পরিণতি 32 নাম্বার। ওই যে আপনি বললেন না যে আওয়ামী লীগকে ঠেকাবেন কিভাবে, সবকিছু নিয়মতান্ত্রিক উপায়ে হয় না, গণ অভ্যুত্থান নিয়মতান্ত্রিক উপায়ে হয় না, বিপ্লব নিয়মতান্ত্রিক উপায়ে আইন মেনে হয় না। কিন্তু কোথাও তো একটা এখনো বাংলাদেশে কোঅর্ডিনেশন লাগে। 32 নাম্বারই কেন, না, টুঙ্গিপাড়াও তো ভাঙা যেতে পারতো, মানে কোঅর্ডিনেশন কোথাও থেকে আহ্বান। টুঙ্গিপাড়া না, 32 নাম্বার কেন, টুঙ্গিপাড়া না কেন মানে কি, টুঙ্গিপাড়া হইলে ঠিক হইতো না বিষয়টা না না, এরকম? ঠিক বেঠিকের কথা না, মানে আপনি আকাঙ্ক্ষার কথা বলছেন, রাগ ক্ষোভের কথা বলছেন, তো সেগুলো তো আওয়ামী লীগের রাক্ষসের স্থাপনা কথাটা যদি সামনে বলেন। পাওয়া গেছে, টুঙ্গিপাড়া যেতে সময় লাগে, এখানে যেতে সময় লাগে নাই, তার একটা প্রকাশ হয়েছে। হুম, মানে এটার কোনো আমি সমন্বয় লাগে বলছি নাই মনে হয়। এটা, সমন্বয় বা আহ্বান গেছে সেটা তো আমরা দেখেছি, আহ্বান আসতে এবং তারপরেই হামলা হয়েছে। এখানে আমি বলেছি আর সমন্বয় ছিল না, আহ্বান ছিল না, আমি সেটার কথা বলি হুম নাই। হুম আমি বলেছি এই সমস্ত কিছুর চেয়েও, ধরুন সিপিবির কার্যালয়ে আজকে একজনও গেল না, এখানেও তো আহ্বান ছিল। হুম সিপিবির কার্যালয়ে আজকে একজনও যায় নাই। সিপিবি বলে নাই যে আমরা গণহত্যার যারা করেছে তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে সেই আন্দোলনকারীদের আমরা শিক্ষা দিব। সিপিবি বলে নাই যে তাদের আমরা হত্যা করব। অর্থাৎ সিপিবির উপরে এই আন্দোলনের সঙ্গে থাকা মানুষদের রাগ
ক্ষোভ কোনো কিছুই কিন্তু এই ছিল যে না। সরকার চেয়েছে বলে, সরকার যদি আগের মতো নিষ্ক্রিয় থাকতো হয়তো এরকম হতেও পারতো। একটা হলো সরকার হতেও পারতো, সেটা আলাদা হুম। ব্যাপার। একটি হলো সরকারের সক্রিয় থাকা, আরেকটি হচ্ছে এই জায়গাটিতে যারা আন্দোলনটি করেছিল তারা তাদের অবস্থানটা কি নিয়েছিল। আপনি 32 নম্বরের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, হুম। সেখানে পুলিশ গিয়েছিল, সেখানে সেনাবাহিনী গিয়েছিল, কিন্তু এত মানুষ সেখানে জড়ো হয়ে গিয়েছিল এবং এত স্বতঃস্ফূর্তভাবে পুরো ঘটনাটা ঘটছিল, তখন ওইটা ঠেকাতে গেলে আরেকটা ম্যাসাকার হতো, ঠেকানোর মতো পরিবেশ হাতের বাইরে চলে গিয়েছিল। জি। আমি যে কোনো ভাঙচুরের আমি পক্ষে নই, আমি প্রেক্ষাপটটা বলছি জি, শুধু। স্পষ্ট। আমার মনে হয় এই প্রেক্ষাপটটা নিয়ে আমরা হুম, মানে অনেক কথাও বলেছি। আগেও সেই আলোচনা প্রেক্ষাপটটা অনেক করেছি। স্পষ্ট। আমি জনাব হুম, এবিএম মোশাররফ হুম। হোসেন আপনার কাছ থেকে মানে এখন থেকে তাহলে যেহেতু সরকারের ঘোষণা এখন থেকে বা সামনে থেকে মব জাস্টিস বা এই বিষয়গুলোতে শক্ত ব্যবস্থা নেবে, তাহলে কি আমরা আশাবাদী হতে পারি সামনে এই ঘটনাগুলোর? একটা অবশ্য দেখেছি যেটির কথা গোলাম মর্তুজা বলছিলেন, সিপিপি কার্যালয়ে ঘোষণা হলো বা আহ্বান জানানো হলো, কিন্তু সেটা কিরকম কিছু হলো না। এখন থেকে কি সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বলে আশা করছেন? আসলে হওয়া উচিত। আমাদের প্রত্যাশা কি, যে একটা ফেসিস্ট সরকারের পর আমরা বেরিয়ে এসে আমরা একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করছি। এই একটা গণতান্ত্রিক যাত্রাকে যদি আপনার অতিক্রম করতে, আপনার বেশ কিছু স্টেপ কিন্তু আপনাকে হুম। অতিক্রম করতে হবে। আপনাকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে, আপনার মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আপনাকে আমার মিছিল মিটিং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আমাকে এই মব জাস্টিস যেটা হচ্ছে এটাকে রোধ করে মানুষকে আইনের দিকে ধাবিত করতে হবে। তো এই সকল উপাদানগুলি যদি আমরা অনুসরণ না করতে পারি, তাহলে আমরা গণতান্ত্রিক পথে আমরা কিভাবে যাত্রা শুরু করি? এবং এইটা বাস্তবায়নের মূল দায়িত্ব হলো সরকারের যারা থাকে তাদের। আর সেখানে এবং বাংলাদেশে এই পর্যায়ে আপনি দেখবেন সবচেয়ে একটা ইতিবাচক দিক হলো রাজনৈতিক দলগুলি সরকারকে সহায়তা করতে চায়। সেই সহায়তা যতটুকু সরকার নেবে আমার মনে হয় সে ততটুকু সফল হবে, এবং ব্যর্থ হওয়ার তার কিন্তু সুযোগ নাই। কারণ আপনি দেখবেন অন্য যে কোনো গভর্নমেন্টের সময় আপনি দেখেন, ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্যের কথা আমরা বলি, আমরা যখন যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হয় তখনও কিন্তু দুইটা পার্ট থাকে। মানে একটা যাদের এগেনিস্টে যারা পাঁচ গভর্নমেন্ট থাকে, তাদের এগেনিস্টে যারা বিরোধী দল থাকে, তার দুজনের মধ্যে একটা স্থায়ী যুদ্ধ থাকে। এটা ইজ দ্য ফার্স্ট টাইম আপনি দেখবেন বাংলাদেশে এই ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো প্রতিপক্ষ নেই। সবাই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টকে সফল দেখতে চায়, সার্থক দেখতে চায়। সুতরাং তাদের ভূমিকার মাধ্যমে, তাদের যে শাসন ব্যবস্থার মাধ্যমে, জনগণের মাধ্যমে এই ধরনের একটা আস্থার জায়গা তৈরি করতে হবে, যে তারা আগামী দিনে নিরপেক্ষভাবে সবার প্রতি সুবিচার দিয়ে একটি গণমানুষের বাংলাদেশ তৈরি করতে চায়। তাহলেই মনে হয় আমরা সার্থক। এবিএম মোশাররফ হোসেন, একটা শেষ প্রশ্ন আপনার কাছে করি। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ তিনি সুনামগঞ্জে একটি আয়োজনে বলছেন, ঈদের পর খালেদা জিয়া এবং এ বছরই তারেক রহমান দেশে ফিরবেন। আপনাদের দলের মধ্যে এ নিয়ে আলোচনা কেমন বা বার্তা আছে নাকি? না, আমরা আমরা স্পষ্ট মনে করি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অনেক মামলা এখনো আদালতে আছে। তো সকল মামলা থেকে ওনারা বেগম মুক্তি খালেদা পায়নি। জিয়ার তো আমাদের সকল দলের মামলা আছে, কি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা? উনি তো চিকিৎসার জন্য লন্ডন আছে, উনি তো চলে আসবে লন্ডন থেকে। উনি বলেছে চিকিৎসকরা যখনই তাকে অনুমতি দেবে চলে আসবে। কিন্তু তারেক রহমানের অনেকগুলি মামলা এখনো চলমান, আইনের মাধ্যমে সেইটা আমরা লড়াই করছি। কারণ আপনি দেখবেন একটা জিনিস এখানে আমরা মনে হচ্ছে সুবিচার আমরা পাচ্ছি না। একদিকে আমরা বলছি ফেসিস্ট হাসিনা রাজনৈতিক ভাবে এই বিএনপির নেতৃত্বকে রাজনীতি শূন্য করার জন্য এই ধরনের মিথ্যা মামলা দিয়েছে, অথচ 7 মাসও কিন্তু আমরা সেই মামলা প্রত্যাহার দেখি না। অথচ আপনি দেখবেন জুলাই বিপ্লবের 1 মাস 5 দিনের যে মামলাগুলো ছিল, সরকার এক আদেশেই সকল মামলাগুলি প্রত্যাহার করা হয়েছে। সুতরাং সেইটা যদি জাস্টিফাই হয়, তাহলে এই 15 বছর আমাদের নামে যে মিথ্যা মামলা, বানোয়াট আজগুবি মামলা দিয়েছে, সেগুলি কেন প্রত্যাহার হবে না? এইটাও কিন্তু আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। মানে মামলা প্রত্যাহারেও বৈষম্যের জায়গা রয়ে যাচ্ছে আপনি বলছেন। তাহলে তাহলে সেই বক্তব্যটা কি, সেটাই যে তারেক রহমান তাহলে এই বছরই আসবেন, এটা কি সঠিক হ্যাঁ, তার বক্তব্য? মানে আমরা আশা করি আমাদের তার 5টা কি 6টা মামলা আছে, এগুলি আমাদের যারা বিজ্ঞ আইনজীবী আছে তারা আদালতে তার পক্ষে লড়াই করছে। আমরা আশা করি এগুলি সব মিথ্যা বানোয়াট, রাজনৈতিক ভাবে তারেক রহমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই মামলাগুলি দেওয়া হয়েছে। আমরা আশা করি বিচার বিভাগের যেমনি ভাবে এখন নিরপেক্ষভাবে কার্যক্রম চলছে, এইভাবে যদি চলে আশা করি আমরা তারেক রহমান সুবিচার পাবেন। জি, তারেক তারপরে রহমান দেশে বাংলাদেশ আসলেও তো সুবিচার পাবেন, তো তিনি দেশে আসার সাথে মামলার সম্পর্ক কি? দেশে আসতে তারেক রহমানকে আজকে যে অনেক মামলা তার সাজা আছে, অনেক মামলা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাকে এখন হলে তাকে অবশ্যই জেলে যেতে হবে। জেলে গিয়ে কি পরিস্থিতি পরবর্তীতে তৈরি হয় সেই ক্ষেত্রে তো দলের একটা নিজস্ব চিন্তা বিষয়টা ভাবনা কি আছে। তাই? তারেক রহমান আসলে দেশে যেতে হবে, তাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে আহ্বান জানানো হয়, আমন্ত্রণ জানানো হয়, এই কি অবস্থায় আছে এখন যে তারেক রহমান দেশে গেলে তাকে জেলে যেতে হবে? না, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তো আইনকে তো মেনে আইনের প্রতি আমরা কাজ শ্রদ্ধাশীল করি। হলে আইনের মোকাবেলা, এখন তো আর সেই সরকার, আগের সরকার নেই, দেশের সামনে মোকাবেলা করতে সমস্যা কি? আপনাকে আইন তো আইনের কি আগের সরকার না বর্তমান সরকার আছে? আপনি আইন তো আপনার নিজস্ব গতিতে চলবে। যদি না, কোনো আপনি তো লোকের বলছিলেন প্রতি যে যদি আগের এই মিথ্যা মামলাগুলো, হয়রানিমূলক মামলা
তার মানে তো কিছু আছে আগে আমরা সরকারের করা। মামলাগুলি তো মামলাগুলি তো আমাদের আপনি দেখেন একটা জিনিস, আপনি দেখবেন 5 তারিখ যে কথাটি আজকে এই ইন্টারিম গভর্নমেন্ট বলার চেষ্টা করে যে বেগম খালেদা জিয়াকে তাৎক্ষণিক মুক্তি দিয়েছে, তাকে কিন্তু জামিন দিয়েছে, কিন্তু তার মামলা কিন্তু বাতিল করে নাই। সেই মামলা কিন্তু কোর্টে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা শেষ করতে হয়েছে। সুতরাং এই কৌশলগুলি কিন্তু আপনাকে একটু অনুধাবন করতে হবে। এখন তারেক রহমানকে বলা হচ্ছে তার সরকার কোনো ডিস্টার্ব করছে না, কিন্তু তার মামলা কিন্তু আইনের প্রক্রিয়ার মাধ্যমে, আইনের ফাঁকফোকর দিয়ে আমাদের কিন্তু তাকে মুক্ত করতে হচ্ছে আইনের বৈধতার মাধ্যমে। কিন্তু সেখানে সরকারের কাছ থেকে কিন্তু আমরা কোনো স্পেশাল বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি না। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে স্মরণ রাখতে হবে। জি, স্পেশাল বেনিফিট পাচ্ছেন না, তাহলে মানে আমার প্রশ্নটা এখানে যে আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করতে দেশে এসে তাতে নিষ্পত্তি সমস্যা হচ্ছে কোথায়? আপনারা সবাই তো আছেন দেশে, দেশে আসলে, এভাবেই তো হচ্ছে সব মামলা। দেশে আসলে না, আমরা চাই আমরা একটা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা মনে করি দেশে এসে গভর্নমেন্ট একটা বিব্রতকর অবস্থা পড়ুক, আমাদের নেতা জনাব তারেক রহমান একটা বিব্রতকর অবস্থা পড়ুক। কারণ আপনি দেখেন বাংলাদেশের এখন জি, সবচেয়ে বড় বৃহত্তর রাজনৈতিক দল হলো বিএনপি। সুতরাং তাদের নেতা কর্মীদের আবেগ অনুভূতি, আলাদা একটা সেন্টিমেন্ট আছে। আমরা এই সেন্টিমেন্টের মাধ্যমে কোনো অবাঞ্ছিত পরিবেশ তৈরি হোক, এই জি, ধরনের আপনাকে অনেক অবস্থা আমরা ধন্যবাদ যেতে চাই জানাবে বি এম মোশাররফ হোসেন। স্পষ্ট আমি জাস্ট গোলাম মুর্তজা একদম ছোট্ট করে যদি বলেন, তারেক রহমান দেশে আসলে কি একটা অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হবে, একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে? আমার ধারণা যে তারেক রহমান দেশে আসছেন বা আসছেন না, কেন আসছেন না, তারেক রহমান একজন রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ হিসেবে তিনি একটা তার মতো করে তিনি চিন্তা করছেন এবং তিনি একটা সময়ের অপেক্ষায় আছেন। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে তারেক রহমান দেশে ফিরলে তারেক রহমানকে জেলে যেতে হবে, ব্যক্তিগত মানে আইনগতভাবেও জেলে যেতে হবে আমি সেটাও মনে করি না। তারেক রহমান ফিরলে কোনো বিব্রতকর অবস্থায় পড়তে হবে আমি সেটাও মনে করি না। তারেক রহমান ফিরছেন না, তিনি একটা সময়ের একটা অপেক্ষায় আছেন। এবং সেই সময়টা আমার ধারণা, এটা আমার ধারণা, মোশাররফ ভাইরা সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, আমি তো রাজনীতির সঙ্গে জড়িত না, আমি সাংবাদিক হিসেবে খোঁজ খবর যতটুকু রাখি, তাতে যে আমার ধারণা যে তারেক রহমান নির্বাচনের, ওই যে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে নির্বাচনের একটা রোডম্যাপ, নির্বাচনের মোটামুটি সুনির্দিষ্ট একটা জায়গা আসলে তখন তারেক রহমান দেশে ফিরবেন এবং তিনি বীরের বেশেই দেশে ফিরবেন। আমার ধারণা যে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান যেদিন, এটা হবে কি হবে না সেটা বোঝা যাবে অল্প সময়ের মধ্যে, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন আমার ধারণা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি মানুষের জনসমাবেশ হবে সেই দিন। আমার ধারণা যে আমার আমার এই অবস্থাটা বা আমি যেটা মনে করছি সেটা হয়তো সঠিকই হবে। তো তারেক রহমানকে জেলে যেতে হবে এর কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার মামলায় তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বিশেষ কোনো সুবিধা চাইছেন এরকম মোটেই নাই, তারা নিজেরাই চাইছেন না, আমি এটা নিয়ে একদম জেনে দায়িত্ব নিয়ে বলছি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান উভয়ই চান একটি মামলা, সেটা শাস্তিপ্রাপ্ত অথবা শাস্তিপ্রাপ্ত না, যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটার সমাধান হতে হবে। হয় তিনি অপরাধী, শাস্তিপ্রাপ্ত অপরাধ, অথবা অপরাধী নন, খালাসপ্রাপ্ত, সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। বিশেষ কোনো সুবিধা নিয়ে মামলা প্রত্যাহার করা হোক, এটা বেগম খালেদা জিয়াও চান না, এটা তারেক রহমানও চান না। যে কারণে দেখবেন বেগম খালেদা জিয়ার রায় বাতিল বাতিল শাস্তি যখন বাতিল করে দেয়া হচ্ছে, রায় মওকুফ করে দেয়া হচ্ছে, তারপরে কিন্তু আবার সরকার সেখানে অ্যাপিল করছে, বিএনপির পক্ষ থেকে কিন্তু আবার যথাযথ আইনি প্রক্রিয়ায় সেই আপিলের মোকাবেলা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু এই দাবি করা হয় নাই যে হ্যাঁ বেগম খালেদা জিয়ার রায় বাতিল করে দিয়ে মওকুফ করে দিয়েছে তাহলে আবার সরকার অ্যাপিল করলো কেন, যেহেতু মিথ্যা মামলা বলছে, সেই জায়গাতে কিন্তু যায় নাই। সুতরাং তারেক রহমানের ফেরাটা আমার কাছে মনে হচ্ছে তিনি নিজে একটা সময়ের অপেক্ষা করছেন। তার নামে বহু মামলা ছিল, অনেক মামলা শাস্তিপ্রাপ্ত ছিলেন, সেই শাস্তিপ্রাপ্ত মামলাগুলো ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। আরো যে সমস্ত মামলা আছে সেই মামলাগুলো আমার ধারণা সামনের সময়টিতে আদালতের মাধ্যমেই তিনি মুক্ত হবেন। তবে সেগুলো মুক্ত হোক অথবা না হোক, আমার ধারণা যে রাজনীতিতে নির্বাচনের মোটামুটি সুনির্দিষ্ট একটা সময় তারিখ ঘোষণা করা হলে সুবিধাজনক সময়ে তারেক রহমান ফিরবেন, এটা আমার রাজনৈতিক পর্যবেক্ষণে ধারণা। জি, আমার কাছে তারেক স্পষ্ট। রহমানের সঙ্গেও কোনো কথা হয় নাই, কারো সঙ্গেই কোনো কথা হয়নি, আমি রাজনৈতিক পর্যবেক্ষণ আমার ধারণার পরিপ্রেক্ষিতে কথা বললাম।